অ্যাংলো স্যাক্সন এজ কেন নাম হচ্ছে? তিনটে ট্রাইবস, বেসিক্যালি অ্যাঙ্গেলস, জুটস এবং স্যাকশন, এই নিচে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেলস, জুটস, স্যাকশন, এই তিনটে ট্রাইবস মিলে না ইংল্যান্ডকে আক্রমণ করেছিল, বা ব্রিটেনকে আক্রমণ করেছিল। ইংল্যান্ড বলবো না, ব্রিটেন বলবো। তো ব্রিটেন তিনটে দেশকে নিয়ে তৈরি হয়েছে, স্কটল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, এবং একইভাবে তখন পুরনো নাম ছিল ওয়েলস, যদিও এটা পরবর্তীকালে বিভিন্নভাবে চেঞ্জ আসে। তো এরা বেসিক্যালি অ্যাংলো স্যাক্সন, জুটস, এই তিনটে ট্রাইবস এসে কলোনি স্থাপন করে, এবং সেখান থেকেই কিন্তু সভ্যতা সূচনা হয়ে থাকে। না হলে তো একটা আইল্যান্ড, একটা দ্বীপ, একটা দ্বীপে আর কতই বা কী থাকবে, সেখানে মানুষ দ্যাট টাইম, সেই কন্টেম্পোরারি টাইমেতে কিন্তু কেউ থাকতো না। ঠিক আছে, এবারে এখানে কি হয়, এখানে দেখতে পাই ফ্রেঞ্চরা মানে ফ্রান্সিসিরা তারা এসে কলোনাইজ করে, একইভাবে জার্মানি এসে কলোনাইজ করে, একইভাবে রোমানরা এসে কলোনাইজ করে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুরু করে একাধিক দেশ কিন্তু এসে কলোনাইজ করেছিল। আমি গুগল ম্যাপটা দেখাই, আর্থ ম্যাপ, ম্যাপ দেখিয়ে আমি একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুগল আর্থ ম্যাপ। তো এই গুগল আর্থ ম্যাপে দেখা যাচ্ছে খুব ভালো করে, আশা করি। তো এই গুগল আর্থ ম্যাপে আমরা যে দেশটাকে দেখব সেই দেশটা সম্পর্কে আমি একটু বলি। ডাবলিন ফাবলিন দেখছিলাম এর আগে কোনো একদিন, হয়তো 2D-তে কনভার্ট করলাম। দেখো কোথায় চলে গেছিল, এই আফ্রিকা, এই ইন্ডিয়া দেখতে পাচ্ছ, আফ্রিকা, আফ্রিকার ওপরেই চলে যায় আমাদের ইউরোপিয়ান কন্টিনেন্ট, এই চলে যাচ্ছে আমাদের এতক্ষণে হিস্ট্রি যে পার্টটায় পড়াচ্ছিলাম সেই পার্টটায়, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। এই ব্রিটেন তখন কি ছিল, তখন কিন্তু গ্রেট ব্রিটেনে পরিণত হয়নি। এই গ্রেট শব্দটা এসেছিল আফটার কলোনালাইজেশন, কলোনিয়ালিজমের পরে, মানে আমরা বলতে পারি মডার্ন এজে কিন্তু গ্রেট শব্দটা ইংল্যান্ডের সাথে জুড়েছে বা ব্রিটেনের সাথে জুড়েছে। তো তখন নাম কি ছিল, চারটে দেশ বেসিক্যালি ছিল, স্কটল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর ওয়েলস। এই তিনটে দেশকে নিয়ে, মানে স্কটল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ডকে নিয়ে ব্রিটেন বলা হতো। ঠিক আছে, এবার এই নিচের পার্টটা দেখতে পাচ্ছ ইংল্যান্ড, ওপরের পার্টটা দেখতে পাবে স্কটল্যান্ড, তারপরে এই যে পার্টটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে আয়ারল্যান্ড। তাহলে এই স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড, এই তিনটে দেশকে নিয়ে তৈরি হয়েছিল কিন্তু ব্রিটেন। অন্যদিকে ওয়েলসকে ওর সাথে ধরে নেওয়া হতো, লিভারপুল এগুলোকে এর সাথে ধরে নেওয়া হতো, এবং ধরে নিয়ে তখন এন্টায়ার ব্রিটেন বলা হতো এইভাবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমাদের, যখন আমরা মার্চেন্ট অফ ভেনিস পড়েছিলাম, ভেনিস সিটির নাম আমরা শুনেছিলাম, এই আমাদের ভেনিস সিটি এখানেতে রয়েছে। ঠিক আছে, কোথায় গেল ভেনিস সিটি, ডেনমার্ক, এই দেখো। ঠিক আছে, আমাদের এই জায়গাগুলোতে গল্প সেট করা হয়েছে। তখন দেখতে পাবো যে সি ভয়েজ করা হতো, সমুদ্র করে যাত্রা করতে যেত। আমরা অলরেডি জার্মানির ম্যাপ দেখেছিলাম যখন আমি ড্যাডি কবিতা পড়িয়েছিলাম। ড্যাডি কবিতা পড়ানোর সময় জার্মানির সাথে কীরকম পোল্যান্ডের যুদ্ধ হয়েছিল। মাই পোল্যাক ফ্রেন্ড টোল্ড দেয়ার আর আ ডজন অর টু, ঠিক আছে, ট্যারক প্যাক, ট্যারক ম্যাক, ও ইউ, প্যানজারম্যান, প্যানজারম্যান, ও ইউ, বারবার এই লাইনগুলো শব্দ ব্যবহার করেছিল। ইয়োর লভড অফ ইয়োর গ্লোবিড গ্লু, তিনটে পোল্যান্ডের তিনটে শহরের নাম বলেছিল, মনে আছে তিনটে শহরের নাম? কে বলতে পারবে তিনটে শহরের নাম কি ছিল? জার্মানি, পোল্যান্ড, হ্যাঁ, হ্যাঁ, আবার বলো। অস্ট্রিচ, বেলজেন, আর দুটোই নাম ছিল না? অস্ট্রিচ, বেলজেন, আরেকটা ছিল না? অস্ট্রিচ, বেলজেন, আর একটা, এটা কি ছিল? এটার নাম কি ছিল মনে করো, মনে করে বলো। অস্ট্রিচ, বেলজেন, আমরা এই যে নামগুলো পাচ্ছিলাম, আমরা পোল্যান্ডের দেখেছিলাম, আমরা, হ্যাঁ, ড্যাচিউ, ড্যাচিউ ছিল, ড্যাচিউ।
অস্ট্রিচ, বেলজেন আর ডেচিউ। হ্যাঁ, ও ইউ, তারপরে বলছে অস্ট্রিচ, বেলজেন, ডেচিউ, ও ইউ, এই যে জায়গাগুলো আমরা দেখেছিলাম। এছাড়াও আমরা নেদারল্যান্ড দেখতে পাই, ঠিক আছে? নেদারল্যান্ডের পাশাপাশি ফ্রেঞ্চরা ইংল্যান্ডকে 200 বছর কলোনাইজ করেছিল। যেই ফরাসি দেশ দেখতে পাই মানে 200 বছর কলোনাইজ করে, তখন কি হতো না, যার কাছে ক্ষমতা বেশি সে অন্য দেশকে কলোনাইজ করে রাখতো। তো সেই ক্ষেত্রে ফরাসিরা ইংল্যান্ডকে কিন্তু সব থেকে শেষে কলোনাইজ করেছিল, ঠিক আছে? ফরাসিরা ইংল্যান্ডকে সব থেকে বেশি টাইম কলোনাইজ করেছিল, অলমোস্ট 200 ইয়ার্স, 200 বছর ধরে কলোনাইজ করে রেখে দিয়েছিল, ঠিক আছে? ইভেন আমরা যে ফ্রেঞ্চ রেভলিউশন পড়ি, ফরাসি বিপ্লব পড়ি, ফরাসি বিপ্লব কেন হচ্ছে? ফরাসিদেরকে তাড়ানোর জন্য ফরাসি বিপ্লব চলছে। ইভেন ইংল্যান্ডেতেও আমরা দেখতে পাবো সিভিল ওয়ার চলেছিল, এই ফরাসিদের সাথে প্রোটেস্ট চলছে, ঝামেলা চলছে, দাঙ্গা চলছে ওদেরকে সরানোর জন্য। তারপরে যখন ইংল্যান্ড ক্ষমতায় এলো, ব্রিটেন ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার পরে ও আবার দেখতে পাবো অন্য দেশকে কলোনাইজ করা শুরু করবে। সেখানে আমরা দেখতে পাই আমাদের ইন্ডিয়া থেকে শুরু করে এশিয়ান কন্টিনেন্টের অসংখ্য দেশকে কিন্তু কলোনাইজ করেছিল, যার কারণে ব্রিটেন 63টা দেশকে কলোনাইজ করেছিল বলে ওই জন্য ব্রিটেনকে আমরা কি বলে থাকি? গ্রেট ব্রিটেন বলি, ঠিক আছে? গ্রেট ব্রিটেন বলার পিছনে কারণ কি? 63টা দেশকে কলোনাইজ করেছিল, যার জন্য দেখো নামেতে গ্রেট শব্দটা জুড়ে দেয়া হয়, গ্রেট ব্রিটেন। তো যাই হোক, এই গ্রেট ব্রিটেন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রেট ব্রিটেনের ইতিহাসে আমরা দেখতে পাবো যে বিভিন্ন দেশের সাহিত্য কিন্তু ম্যানিপুলেট করে বা ইন্টারপ্রেট করে, তাদের সাহিত্যের মধ্যে একটা চেঞ্জেস আনে। ইংল্যান্ড তো দেখতে পেয়েছিলাম একটা আইল্যান্ড বেসিক্যালি, আরও বললে অনেক আইলেটও আছে, অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে। এবার সেখানেতে আমরা যদি বলি যে সভ্যতা খুব তাড়াতাড়ি চালু হয়ে গেল, সভ্যতার কোনো স্টার্টিং ফেজ ডাইরেক্ট ওখান থেকেই পেয়ে গেলাম আর অন্য কোনো দেশের ইন্টারপ্রিটেশন নেই, এটা বলা ভুল হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই ইটালি হচ্ছে এমন একটা দেশ যেখানে আমরা নবজাগরণ দেখতে পাচ্ছি, ঠিক আছে? ফ্রান্স, ইটালি, মেনলি ইটালি পার্টটাতে আমরা দেখতে পাবো। এই যে তোমার মিডিল ইস্টের পাশেই যে দেশগুলোকে দেখতে পাচ্ছি, ইউরোপিয়ান কন্টিনেন্টের মধ্যে না অসংখ্য দেশকে আমরা দেখতে পাই। তার মধ্যে এই মেডিটেরিয়ান সিকে কেন্দ্র করে এই যে দেশগুলো গড়ে উঠেছে, স্পেশালি ইটালির রোমেতে আমরা প্রাচীন কত বিষয়গুলো দেখতে পাই, বিভিন্ন থিয়েটার, বিভিন্ন মানে অসংখ্য ক্রিয়েটিভ রাইটাররা, যত ক্লাসিক্যাল যুগের রাইটারদের আমরা পড়ি, সোফোক্লেস, হোমার, ইউরিপিডিস, অ্যাসকাইলাস, সেনেকা, তারা আইদার রোমে জন্মেছে, না হলে গ্রিসে জন্মেছে, ঠিক আছে? রোমান না হলে গ্রিস, এই সমস্ত দেশগুলো, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোম, এখানে দেখতে পাচ্ছ এটা ইটালি, এই দেশগুলোতে দেখতে পাই। এখানে গ্রিস দেখতে পাচ্ছ, গ্রিস, প্রাচীন গ্রিসের যে ক্যাপিটাল ছিল এথেন্স নগরী, এখান থেকে কিন্তু ক্লাসিক্যাল যুগের রাইটিংগুলো স্টার্ট হয়। এবার এদের ক্লাসিক্যাল যুগের রাইটিংগুলো আমরা যেগুলো দেখি না, যীশু খ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগে লেখা হয়েছে, ভাবো কয়েক হাজার বছর আগে লেখা। সেখানে ইংরাজি সাহিত্য শুরু হচ্ছে 450 সাল থেকে, 450 এডি থেকে। তার মানে কত পুরনো বুঝতে পারছো? প্রাচীন এই ক্লাসিক্যাল যুগের রাইটার, রোমান বা এথেন্সের বা ইটালির এই সমস্ত দেশের কালচারগুলো অনেক পুরনো, ওদের ওদের ট্র্যাডিশন অনেক কিছু বেশি পুরনো। এবার ওরা যখন এসে কলোনাইজ করে রোমানরা, তারপরে এরা অ্যাঙ্গেলস, জুড স্যাকশনস, তারপরে এদিকে জার্মানি, ফ্রেঞ্চ, কলোনাইজ করার সাথে সাথে কিন্তু ওদের দেশের আদব কায়দা, কালচার অনেক কিছুই চেঞ্জ হতে শুরু করে, ওদের কালচারের মধ্যে এন্টার করতে শুরু করে। এবার যখনই ধীরে 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 আসতে শুরু করে, ওদের ইংরাজির যে ভোক্যাবটা সেটা কিন্তু ধীরে ধীরে ভাস্ট হতে থাকে। এবার ন্যাচারালি তখন তো আর লেখালেখির কোনো ব্যাপার ছিল না, তখন লেখা বলতে গেলে মানে কোনো এক্স্যাক্ট আমরা লেখা পাই না, সমস্ত কিছু হতো মৌখিক ফর্মে, ওরাল ফর্মে। এবার আমি যদি অন্য কোনো দেশে যাই, ন্যাচারালি সেই দেশে আমি কি করব? আমার আদব কায়দাগুলো সেই দেশে গিয়ে প্রচার করব, একইভাবে সেই দেশের কিছু আদব কায়দা আমরা শিখে আসব, তাই না? আমরা এখনও দেখতে পাই ইন্ডিয়াতে প্রচুর অ্যাংলোরা থাকেন, যারা দেখবে মায়াপুর নবদ্বীপ, ইস্কন মন্দিরেতে গেলে দেখতে পাবে প্রচুর ব্রিটিশ রয়েছে, যারা ওই মায়াপুর নবদ্বীপেতে প্রার্থনা করছে।
তাহলে ওই মানুষগুলো তো অ্যাকচুয়ালি বাইবার তো ওই দেশের নয়, বা বাইবার তো ওদের ধর্ম তো ওটা নয়, হিন্দুইজম তো নয়। তাহলে ওরা এই যে এখানেতে এসে কি করলো, আদব কায়দাগুলো শিখলো, আবার এখান থেকে যখন ওদের দেশে ফিরে যাচ্ছে, ওদের দেশেও গিয়ে ইসকনের মন্দির করছে, সমস্ত কিছু করছে। বা মিডিল ইস্ট কন্টিনেন্টে যেরকম দেখতে হবে যে মুসলিমস পপুলেশন রয়েছে, তাহলে এখান থেকে যখন তারা যাচ্ছে শিখে আসছে, সেখান থেকে তারা যাচ্ছে কিছু শিখছে, তার মানে একটা চেঞ্জ হচ্ছে, একটা কালচারাল হেরিডিটি তৈরি হচ্ছে, একটা মিক্স হেরিডিটি তৈরি হচ্ছে। এই যে ব্লেন্ডিং যেটা চলছিল, ব্লেন্ডিং চলতে চলতে দেখা গেল যে মানুষ অন্য দেশে যাচ্ছে ধর্ম প্রচার পারপাসে। এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে কি, তাদের দেশের ধর্ম কালচার এইগুলোকে প্রচার করছে। এবার এই ধর্ম কালচার প্রচার কিসের থ্রু করবে? মৌখিক, ওরাল থ্রু, ভয়েস থ্রু। এবার ভয়েস তো প্রত্যেকটা দেশের, বা ল্যাঙ্গুয়েজ তো প্রত্যেকটা দেশের এক নয়, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা। এই হয়ে গেল ভাষার তারতম্যের পার্থক্য। তাহলে আজকে আমাদের যদি বাঙালিরা বাবু বলে, কোনো একটা শব্দ বাবু বলে বা ধুতি বলে, তাহলে তো ব্রিটিশরা বুঝতে পারবে না। তাহলে ব্রিটিশরা কি বলবে, সেটাকে ধুতিই বলবে। তার জন্য তো কোনো স্পেসিফিক ক্লোথ বলে তো মেনশন করলো না। তাহলে যখনই ও আমাদের শব্দটাকে বলল, আমরা ওদের শব্দটাকে বললাম, তখন ওগুলোই কিন্তু কিন্তু কোট আনকোট ওই শব্দ আকারে রয়ে গেল। ফলে আমরা দেখতে পাবো, যখন আমরা ফিলোলজি পড়বো, ফিলোলজি তোমাদের সিলেবাসে নেই, ফিলোলজি পড়লে দেখতে হবে যে মেজরিটি ইংরাজি ভাষা, তার সমস্ত কিছুই বোরোড, কোনো কিছুই তার নিজস্ব অস্তিত্ব নেই। ইংরাজি যে শব্দগুলো আজকের যুগে আমরা ব্যবহার করি, তার 80 to 90% লোন ওয়ার্ড, আইদার ফ্রেঞ্চ, না হলে স্ক্যান্ডিনেভিয়ান, না হলে রোমান, না হলে গ্রিক, না হলে অন্যান্য দেশ থেকে বোরো করা হয়েছে। অন্যান্য বিভিন্ন দেশের ভাষাগুলো, যে দেশ যখন কলোনাইজ করেছে, তাদের ভাষাগুলো ওদের কালচারের মধ্যে চলে এসেছে। এবার এই যে অ্যাঙ্গেলস, জুট, স্যাকশন, তিনটে ট্রাইবসের কথা বলছিলাম, এরা ছিল পেগান। পেগান মানে কি? পেগান মানে হচ্ছে বহু ঈশ্বরে বিশ্বাসী। তাদেরকে বেসিক্যালি পেগান বলা হতো। এবার এই বহু ঈশ্বরে বিশ্বাসী কেন? না, তারা সমুদ্রে ভয়েজ করতে যাচ্ছে, বিপদ আসতে পারে, সমুদ্র পুজো করছে, রিকোয়েস্ট করছে, আরাধনা করছে, তাই না? ঝড় হচ্ছে, আকাশে সূর্য উঠছে না, সূর্য দেবতাকে প্রণাম করছে। তাহলে এই যে পলিগ্লটিজমের, সরি, মনোথিস্টের, পলিথিস্টের কনসেপ্টটা, পলিগ্লট মানে বহু বিবাহ, আর পলিথিস্ট মানে বহু ঈশ্বরে বিশ্বাস করে, সরি। তো এই পলিথিজমের কনসেপ্টটা বেসিক্যালি কোথা থেকে আসছে? এই পেগানস থেকেই কিন্তু শুরু হয়ে গেল। যদিও আমরা এই পলিথিজমের ইন্টারপ্রিটেশনটা অনেকটাই পাই এই গ্রিস থেকে। কেন? গ্রিসে যে সমস্ত আমরা, বা রোমানদের মধ্যে যে সমস্ত আমরা গড বা গডেসদের দেখতে পাই, তারা কিন্তু ওই পলিথিজমে বিশ্বাস করত, মানে বহু ঈশ্বরে বিশ্বাস করত। যেরকম আমরা দেখতে পাই যে, ধরো গ্রিক মাইথোলজিতে জিওস বলা হচ্ছে কাকে? জিওস হচ্ছে বেসিক্যালি আমাদের কিং অফ গডস, সমস্ত দেবতাদের দেবতা, থান্ডারের দেবতা। তার ছেলে হচ্ছে অ্যাপেলো, সূর্যের দেবতা। তার ওয়াইফ হচ্ছে হেরা, সমস্ত মানে দেবতাদের বলতে গেলে রানী রূপে, মানে স্বয়ং রাজার স্ত্রী, জিয়াসের ওয়াইফ। এই ধরনের আইডেন্টিটি তাদের দেখানো হচ্ছে। তার মেয়ে অ্যাফ্রোডাইটি থেকে শুরু করে হাজারো বিভিন্ন তোমার গড বা গডেসদের আমরা দেখতে পাই। যেরকম আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতেও আমরা বহু ঈশ্বর বাদে দেখতে পাই যে দুর্গা বা পার্বতী, এক্স্যাক্ট বললে পার্বতী আর শিব ঠাকুরের দুজনের সন্তান থেকে মানে কত অসংখ্য দেবতাদের আইডেন্টিটি তৈরি হয়েছে, যেরকম, তাই না? আমরা দেখতে পাই গণেশ, লক্ষ্মী, কার্তিক, এদের যেরকম বিভিন্ন প্রত্যেকে এক একটা দেবতা তৈরি হয়েছে, ঠিক একইভাবেও কিন্তু গ্রিক মাইথোলজিতে আমরা দেখতে পাই। ফলে গ্রিকসদের সাথে আমাদের ইন্ডিয়ান মাইথোলজি অনেক মিল রয়েছে, ঠিক আছে? এবার সেই ক্ষেত্রে আমরা যদি ওখানে দেখতে পাই, ওদের কালচার ওদের ওপরে, মানে ব্রিটেনের লোকের ওপরে প্রভাব ফেলছিল। ওদের কালচার, ওদের ট্র্যাডিশন, ওদের ভাবনা চিন্তার মধ্যে ইন্টারপ্রেট করছিল। এবার ন্যাচারালি যে ওখানে যাবে সে রাজা হবে, যে ওখানে ক্ষমতায় থাকবে, তার কথা মতোই সমস্ত কিছু চলবে। তো সেই ক্ষেত্রে আমরা ওল্ড ইংলিশ টাইম পিরিয়ডেতে কোনো এক্স্যাক্ট রাইটিং, কোনো স্ক্রিপচার, কোনো একটা এক্স্যাক্ট ডেটা ওরিয়েন্টেড লেখা বা রাইটারকে আমরা পাই না। যেটা পাই সেটা অনেকটা পিছিয়ে, অনেকটা এগিয়ে গিয়ে, মানে
450 এডির এক্স্যাক্টলি ওই কন্টেম্পোরারি টাইমে আমরা কিন্তু সেরকম অনুপাতে কোনো লিটারেচারের রেফারেন্স পাই না খুব একটা। ইভেন শুধু লিটারেচার কেন বলবো, আর অন্যান্য কিছু কিন্তু লেখাই হয়নি। রিজন হচ্ছে তখন লেখার প্রচলন বা লেখা আসেইনি। তাহলে কিভাবে হতো? সমস্ত কিছু ওরাল ফরম্যাটে হতো, ঠিক আছে? সমস্ত কিছু কি হতো? ওরাল ফরম্যাটেই কিন্তু হতো। তো 411 এডির টাইম পিরিয়ড করে রোমানরা ছেড়ে চলে যাচ্ছে, ব্রিটেন ছেড়ে চলে যাচ্ছে, নর্থ জার্মানি অ্যাটাক করছে, এরা রোমানরা ছেড়ে চলে যাচ্ছে, আবার জার্মানি আসছে, তারপরে আবার অ্যাঙ্গেলস জুট স্যাকশনরা আসছে, জার্মানি চলে যাচ্ছে, দেন পেগান বা বহু ঈশ্বর বিশ্বাসী মানুষগুলো আসছে, দেন যে রাজা বা যে মোনার্কে প্রথম পাবো তিনি হচ্ছেন সেন্ট অগাস্টিন। এই সেন্ট অগাস্টিনের হাতে দেখব ইংল্যান্ডের ইতিহাস সূচনা হবে। এবং এই সেন্ট অগাস্টিন রাজা থাকলে তবেই তো সেই লেখার কদর তৈরি করবে কেউ, তাই না? ফলে রাজার শাসনে, রাজার মোনার্কেতে সেন্ট অগাস্টিনের টাইমে আমরা দেখব প্রথম লেখা হচ্ছে বেউল্ফ। যদিও সেই টেক্সটটা কে লিখেছে আমরা তার নাম কিন্তু পাই না। এই বিউল্ফ কে লিখেছে আমরা জানতেই পারি না। এই বিউল্ফের পাশাপাশি বেটেল অফ মেলডন, বেটেল অফ বার্নামুড, ঠিক আছে, এই লেখাগুলোকে আমরা পাই। এবং এখানে অলরেডি ইন্সপায়ার হয়েছিল কেডমন সিনিউলফের দ্বারা, যারা কিন্তু ওখানকার বাসিন্দা অ্যাকচুয়াল নয়, ঠিক আছে, ওখানকার অ্যাকচুয়াল নেটিভ কিন্তু নয়। তো এখানে এই যে স্ট্যাচুর ওপরে যার এটা দেখতে পাচ্ছ, পাথর কেটে ছবিটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে কেডমন। নাম লেখা দেখতে পাচ্ছ কীরকমভাবে গ্রিক ভাষা, রোমান ভাষা এগুলোকে ইউজ করা হতো। এবং তারপরে যে রাজা সব থেকে বেশি ক্ষমতায় আসবে, যার টাইমেতে বলতে গেলে প্রোজ লেখার একটা প্রচেষ্টা চালানো হবে, একটা রাইটিংয়ের স্ট্যাবলিশমেন্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কিং অ্যালফ্রেড। কি হতো? কি নাম? কিং অ্যালফ্রেড। এই কিং অ্যালফ্রেডের টাইমেই বলতে গেলে লেখাগুলোকে ধীরে ধীরে আনা হচ্ছে। তার আগে কিন্তু আমরা লেখা পাই না, ঠিক আছে? তার আগে আমরা যেগুলো পেয়েছিলি সব ওরাল ফর্মে, যার মধ্যে আমরা দেখব ওল্ড ইংলিশের ব্যবহার করা হয়েছে, বিভিন্ন অন্যান্য দেশের রোমান, ল্যাটিন, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্লেন্ড করে করে লেখা হচ্ছে। তো এই কিং অ্যালফ্রেডের টাইমেতে দেখব প্রথম কিন্তু ইংরাজি সাহিত্যে লেখা হলো, ঠিক আছে? এখানে আমরা বিউল্পের মতো এত বিখ্যাত একটা টেক্সট পাই যেটার লেখককে আমরা জানতে পারি না। বিউল্প একটা বিশাল বড় যোদ্ধা, সে একটা দেখতে পাই ড্র্যাগন আছে যার নাম গ্রেন্ডেল, তাকে হত্যা করছে। একইভাবে গ্রেন্ডেলের মাকে হত্যা করছে। ড্র্যাগনটা এসে প্রতিদিন রাজ্যে এসে কিছু মানুষ খেয়ে চলে যায়, তাকে প্রতিদিন মানুষ দিতে হবে ভোজনের জন্য। তো বিউল তাকে হত্যা করে মানুষকে, কিং অ্যালফ্রেডের প্রাসাদের মানুষদের বাঁচায়। এবং এখানে আমরা বেসিক্যালি ব্রেভরিটাকে মেন প্রায়োরিটি রূপে দেখব, ঠিক আছে? নাইটহুড বা নাইটলি একটা পাওয়ার, সেই নাইটলি পাওয়ারকে মেনলি আমরা দেখতে পাই বিউল্ফ, যেখানে একজন হিরো। বিউল্ফকে আমরা হিরোইক পারপাসে দেখতে পাচ্ছি। এবং এখানেই ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রির জন্ম হলো। কিসের জন্ম হলো? ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি। কি বললাম? ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, কবিতা লেখার সূচনা হলো, প্রোজ কিন্তু নয়, ঠিক আছে? পোয়েট্রি ফরম্যাটে শুরু হলো। এবারে মানুষ কি করলো? পোয়েট্রি পড়ে পড়ে, যখন পড়া হচ্ছে ন্যাচারালি হাতে লেখা হচ্ছে, রাজার দরবারেতে প্রেজেন্ট করা হয়, তো এবারে কিং অ্যালফ্রেডের টাইমেই কিন্তু প্রোজ লেখার একটা প্রচেষ্টা চালানো হলো, যদিও সেই প্রোজটাও কিন্তু রাইমিং মেনটেন করে লেখা হলো, অর্থাৎ পোয়েটিক ফর্ম, পোয়েটিক মিটার, পোয়েটিক রিদম স্কিমকে ইউজ করা হলো। এবং ওল্ড ইংলিশ হিরোইক প্রোজকে আমরা কিন্তু দেখতে পাই, যার মধ্যে কিং অ্যালফ্রেডকেই বলা হয়ে থাকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলে কনসিডার করা হয়ে থাকে, ঠিক আছে? ওল্ড ইংলিশ হিরোইক প্রোজের জন্ম হবে এই কন্টেম্পোরারি টাইমে, ওল্ড ইংলিশ টাইম পিরিয়ডেতে, যদি ওল্ড ইংলিশ থেকে কিছুটা এগিয়ে গিয়ে। তাহলে আমরা ওল্ড ইংলিশ হিস্ট্রি কত থেকে কত পাই? মনে রাখবে, অ্যাংলো স্যাকশন এজ বা ওল্ড ইংলিশ হিস্ট্রি 450 to 1066 ধরে নেওয়া হয় যে বিউল্ফ লেখা হয়েছিল 1012 খ্রিস্টাব্দর টাইম পিরিয়ডেতে। এক্স্যাক্ট আমরা জানতে পারি না, ইভেন কে লিখেছিল তার নামটুকু পর্যন্ত আমরা পাই না। এছাড়া আমরা বিউল্পের মতো আরও কিছু টেক্সট পাই, যেরকম পিজিদের, এবারে সিউ পিজিদের দিয়েছে স্যার গাওয়াইন অ্যান্ড গ্রিন নাইট, ঠিক আছে? স্যার
গাওয়াইন অ্যান্ড গ্রিন নাইট। গ্রিন নাইট এখানেও আমরা দেখতে পাবো স্যার গাওয়াইন হচ্ছে কিং অ্যালফ্রেডের প্রাসাদের একজন বিশাল বড় মাপের যোদ্ধা, যে একইভাবে কিং অ্যালফ্রেডের মানে হয়ে থাকে, কাজিন টাইপের নয়, মানে নিফিউ নিফিউ হয়ে থাকে, ঠিক আছে? তো ভাইপো টাইপের বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে আমরা নিফিউ এরকম টাইপের একটা তার সাথে সম্পর্ক বা একটা বন্ডিং দেখতে পাবো। এবারে এই গাওয়াইন দেখতে পাবো একদিন ক্যাসেলের মধ্যে রয়েছে, শুধু গাওয়াইন নয় আরও অনেকেই রয়েছে, কিং অ্যালফ্রেডের ক্যাসেলের মধ্যে সকলেই রয়েছে, একটা ভোজন সভা চলছে। এরকম মোমেন্টে একটা সবুজ নাইট কোথা থেকে হঠাৎ করে অ্যাপিয়ার করে, সবুজ ঘোড়ায় একটা সবুজ দেহি মানুষ, দেহের বর্মও সবুজ কালারের, এসে বলে যে এই ক্যাসেলে কি এমন কোনো যোদ্ধা আছে যে আমার বিহেড করতে পারে, মানে আমার মস্তক ছেদ করতে পারে? এরকম কি কেউ রয়েছে যে এত বড় বীর যোদ্ধা হতে পারে? আর যদি না থাকে তাহলে তোমরা সকলেই কাওয়ার্ড, এরকমভাবে ওদেরকে ইনস্টিগেট করে। তো তখন গাওয়াইন এগিয়ে আসছে, বলছে ঠিক আছে আমি তোমাকে মারবো। তখন শর্ত দিচ্ছে যে শুধু মারলে হবে না, যদি আমি কোনো কারণে বেঁচে যাই তাহলে আমি কিন্তু একইভাবে তোমাকে 1 বছর পরে একইভাবে তোমায় মারবো। ব্যাস, শর্ত জানা সত্ত্বেও কিন্তু গাওয়াইন গিয়ে ওই যোদ্ধাকে মারে, গ্রিন নাইটকে মারে, এবং গ্রিন নাইটের বিহেড হয়ে যায়, মাথাটা কেটে নিচে পড়ে যায়। দেন ঘটনাটা ঘটে, কি ঘটনা ঘটে না, ইমিডিয়েটলি ওই যে যোদ্ধাটা ছিল, গ্রিন নাইটটা ছিল, ও একটা ঘোস্টাল অ্যাপিয়ারেন্স ছিল, মাথাটাকে আবার তুলে আনে হাতে করে, এনে বলে প্রস্তুত থাকো, 1 বছর পর তোমাকে আমি এরকমভাবেই মারবো, বলে আবার বাতাসের মধ্যে মিলিয়ে যায়। ব্যাস, গাওয়াইনের চিন্তা শেষ নেই, গাওয়াইন ভাবে আজ নয় কাল আমায় মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে, এই ভয়ে থাকে স্যার গাওয়াইন। ঘুরতে 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 একদিন বছর শেষ হয়ে আসে, এরকম একটা টাইম চলে এসেছে। তো তখন গাওয়াইনকে একটা মানে প্রতিজ্ঞা দিয়ে গেছিল যে তুমি যদি সত্যি যোদ্ধা হও তুমি নিজে খুঁজে খুঁজে আমার ক্যাসেলে আসবে এবং নিজে থেকে আমার কাছে তোমাকে আত্মসমর্পণ করবে যদি তুমি প্রকৃত যোদ্ধা হও। তো ন্যাচারালি গাওয়াইন যাচ্ছে, যখন যাচ্ছে পোশাক পরিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের, ও অনেস্ট কত, সৎ কত, মানে বিদায় সম্বর্ধনা জানানো হচ্ছে। দেন ফাইনালি যখন একটা ক্যাসেলের সামনে এলো, ক্যাসেলেতে লর্ড ভার্টিল্যাক এবং লেডি ভার্টিল্যাক বলে আছে। তারা কি করবে, লর্ড ভার্টিল্যাক একজন বিশাল বড় মাপের রাজা, সে গাওয়াইনকে বলবে যে শোনো গাওয়াইন, ওই যে গ্রিন নাইটের কথা বলছো, গ্রিন নাইটকে আমি চিনি, ওর ক্যাসেলটা খুব একটা দূরে নয়, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি 3 দিন আমার ক্যাসেলেতে শেল্টার নাও, কেন এখন তোমার কাছে অনেক টাইম আছে বছর শেষ হতে, তো সেই ক্ষেত্রে তুমি 3 দিন আমার কাছে থাকো। তবে এই 3 দিনে আমি তোমাকে মানে আমি শিকার করতে যাচ্ছি, যা আমি শিকার করে আনবো তোমাকে দেব, আর তুমি এই ক্যাসেলের যা মূল্যবান সম্পদ পাবে সেগুলো আমাকে দেবে। এরকমভাবে গাওয়াইনকে বলছে, গাওয়াইন বলছে ঠিক আছে আমি তাই দেব। তো রাজা লর্ড ভার্টিল্যাক দেখতে পাচ্ছি শিকার করে আনছে হরিণ, শিকার করে এনে ওকে দিচ্ছে। অন্যদিকে গাওয়াইন যখন ওই ক্যাসেলেতে ছিল, লেডি ভার্টিল্যাক তখন গাওয়াইনের ক্যারেক্টারের এক্সপেরিমেন্ট করছিল, বা গাওয়াইনের ক্যারেক্টার আদেও স্ট্রং ক্যারেক্টার নাকি গাইল ক্যারেক্টার নাকি মানে লুজ ক্যারেক্টার, কীরকম টাইপের, ওটাকে টেস্ট করার জন্য গাওয়াইনকে বেসিক্যালি অ্যাপ্রোচ করে ফর লাস্ট। তো গাওয়াইনকে বেসিক্যালি ওরকমভাবে যখন অ্যাকিউজ করে বা তাকে বেসিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করে, গাওয়াইন বারবার ডিনাই করে দেয়, এবং পরিবর্তে গাওয়াইন দেখতে পাই তাকে চুম্বন করে, কিস করে, যেটা ওদের রেসপেক্টের সিম্বল ওদের দেশে। তো ন্যাচারালি গাওয়াইন রাজাকে গিয়ে একইভাবে সিমিলারলি চুম্বন করেন, এবং রাজা ওকে ওই ও যা পেয়েছে মানে শিকারটা এনে দেয়। রাজা বলে কে এমন প্রাসাদে এলো যে তোমাকে এরকমভাবে চুম্বন করলো ওই প্রথম দিনেতেই, মানে তোমার তো বিশাল সৌভাগ্য। এদিকে লর্ড ভার্টিলাকের ওয়াইফই এই ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু গাওয়াইন বলছে না, জিজ্ঞাসা করছে, বলছে বাট আমাদের তো এরকম প্রতিজ্ঞা ছিল না যে এরকম বলে দিতে হবে, তো আমি এটা বলতে পারবো না। লেডি ভ্যাটিল্যাককে কিন্তু, লেডি ভ্যাটিল্যাকের ঘটনাটা কিন্তু বলছে না। দ্বিতীয় দিনেও একইভাবে ও শিয়াল শিকার করে আনছে, এদিকে গাওয়াইনকে দেখতে পাচ্ছি, গাওয়াইন একইভাবে ওকে
যখন ফিজিক্যাল অ্যাসাল্ট করার চেষ্টা করছে গাওয়াইনকে, গাওয়াইন একইভাবে আবার 2 টাইমস মানে চুম্বন করছে বেসিক্যালি, পরের দিন আবার 3 টাইমস কিস করছে। এইভাবে 3 দিন হয়ে যাচ্ছে, কিন্তু 3 দিনের মাথায় দেখতে পাচ্ছি লেডি ব্যাটিল্যাক গাওয়াইনকে একটা জিনিস দিচ্ছে, একটা গ্রিন গার্ডেল, যেটা পরলে ও যদি গ্রিন গার্ডেলটা পরে নেয় কোমরে, বেল্ট বেসিক্যালি, তাহলে ওকে কিন্তু কেউ মারতে পারবে না, এটা বলেছে। তো যেহেতু প্রতিজ্ঞা ছিল যে যা পাবে আমাকে দেবে আর আমি যা পাবো তোমায় দেব, ও কিন্তু গ্রিন গার্ডেলটা হাইড করে যায়, ওকে বলে না। তো ন্যাচারালি গাওয়াইনের এই ঘটনাটার জন্য তাকে কিন্তু কাওয়ার্ডাইজ আইডেন্টিটি দেওয়া হয়। ন্যাচারালি পরের দিন যখন যাচ্ছে গ্রিন নাইটের ক্যাসেলে যাচ্ছে, তো সেখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি গ্রিন নাইট ওর মাথায় ওরকমভাবে অস্ত্র দিয়ে কাটতে যাচ্ছে, গাওয়েন ছুটে পালিয়ে যাচ্ছে। এটা নিয়ে মুভিও আছে একটা, হলিউডের খুব সুন্দর মুভি আছে। মাথা বিহেড করতে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, অল্প করে কেটে যাচ্ছে। গাওয়েন বলছে যে আমায় বলা ছিল একবার তুমি মারবে, আমায় দ্বিতীয়বার মারতে পারবে না, তার ফলে আমি আর তোমার কাছে মাথা নত করবো না, আমি লড়াই করতে চাই। তখন বলবে যে তুমি আমাকে প্রতিজ্ঞার কথা বলছো, তুমি নিজেই তো প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, তুমি নিজেই তো লেডি ব্যাটিল্যাকের ওই গ্রিন গার্ডেলটা আমাকে দাওনি, নিজেই তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলে না, তাহলে আমায় বলছো? কাওয়ার্ড তো তুমি। বলার মাত্রই দেখতে পাচ্ছি গাওয়াইন ভয় পাচ্ছে, ভাবছে এ কি করে জানতে পারলো। তারপরে দেখা যাচ্ছে যে ওই গ্রিন নাইটটাই হচ্ছে এতক্ষণের লর্ড ভর্টিল্যাক। তখন আইডেন্টিটি চেঞ্জ করে বলছে যে আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তবে আজ থেকে তুমি যখন রাজ্যে ফিরে যাবে ওই গ্রিন গার্ডেলটা তোমার লজ্জার কারণ হবে। তারপরে যখন রাজ্যে ফিরে যাচ্ছে, লজ্জা নিয়ে ফিরে যাচ্ছে, বাট বাকি সমস্ত মানুষ ভাবছে ওটা ওর গ্লোরি। তারপর থেকেই রাজারা কোমরেতে বেল্ট বাঁধা শুরু করলো। ফলে ইতিহাসে আমরা যে রাজাদের কোমরে বেল্ট দেখতে পেতাম, বা আজকের যুগেও আমরা বেল্ট দেখতে পাই, অ্যাকচুয়ালি ওটা কাওয়ার্ডাইসের আইডেন্টিটি ছিল, ওর ডিফেমের আইডেন্টিটি ছিল, যেটা ওদের দেশের মানুষরা কিন্তু ভাবে যে ওদের রেসপেক্ট, আদেও কিন্তু ওদের রেসপেক্ট নয়, আদেও ওদের লজ্জার একটা আইডেন্টিটি ছিল। তো এইভাবেই গাওয়াইন অ্যান্ড গ্রিন নাইট গল্পটাকে রাখা হচ্ছে। আরও ডিটেল আছে, আর ডিটেলে বললাম না, টাইম চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে স্যার গাওয়াইন অ্যান্ড গ্রিন নাইটের গল্প, যেখানে আমরা ওল্ড ইংলিশ টাইম পিরিয়ডেতে লেখা হয়েছে দেখতে পাবো। অত্যন্ত পপুলার একটা টেক্সট, ব্যাটেল অফ মেলডন, ব্যাটেল অফ বার্নামুড, কত কি ধরনের আমরা কিন্তু টেক্সট দেখতে পাই এই কন্টেম্পোরারি টাইমে। দেখতে পাচ্ছি এখানে ব্যাটেল অফ মেলডন দেখানো হয়েছে, সমস্ত কিছু কিন্তু ব্রেভারি যোদ্ধাদের কথা বলা হচ্ছে। এবারে দেখো হঠাৎ করে একটা গ্যাপ দেখতে পাবে। কিসের গ্যাপ? বলা হলো মিডিল ইংলিশ টাইম পিরিয়ড। এ বাবা, মিডিল ইংলিশ টাইম পিরিয়ড বলে দিল, এজ অফ চসার বলে দিল, কিন্তু সালটা কোথায় গেল? 1343 দেখাচ্ছে, মাঝখানেতে 300 বছর কোথায় গেল, তাই না? 1066 থেকে ডাইরেক্ট 1343, 1343, তাও আবার 1343 থেকে 1400। কি হলো ব্যাপারটা? না, এই যে ওল্ড ইংলিশ টাইম পিরিয়ড দেখতে পাই, ওল্ড ইংলিশ টাইম পিরিয়ডের পরেই কিন্তু আমরা দেখতে পাবো ইংল্যান্ডেতে কিন্তু একের পর এক রোগ আসতে শুরু করে। কি রোগ আসতে শুরু করে? না কখনো ব্ল্যাক ডেথ হয়, কখনো বিশাল পরিমাণে তোমার রাবিশ টাইপের হয়ে যায়, প্রচুর মানুষ মারা যায়, বিভিন্ন ধরনের কিন্তু একটা প্যান্ডামিক পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে অলমোস্ট প্রায় ওই 300 বছরের কাছাকাছি কিন্তু ইংরাজি সাহিত্য লেখা বন্ধ হয়ে পড়েছিল। কার হাত ধরে সূচনা হয়? এবং একইভাবে এই টাইমেতে ফ্রেঞ্চরা, ফরাসিরা কিন্তু কলোনাইজ করে ফেলেছিল, ফরাসিরা কিন্তু আসতে শুরু করেছিল, এর মধ্যে আরও অসংখ্য দেশ কিন্তু এসে কলোনাইজ করছে। যার হাত ধরে সূচনা হয় তার নাম হচ্ছে স্যার জিওফ্রে চসার, যাকে ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয়ে থাকে। তাকে কি বলা হয়? ফাদার অফ ইংলিশ লিটারেচার। তাকে কেন ফাদার বলা হচ্ছে, কেন ইংরেজি সাহিত্যে ফাদার বলে তাকে কনসিডার করা হচ্ছে? রিজন হচ্ছে স্যার স্যার জিওফ্রে চসার দেখতে পাই প্রথম ওল্ড ইংলিশেতে ব্যবহার করে, ইংরাজি সাহিত্যকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে কোনো লেখা লিখেছিলেন। তার আগে কিন্তু কেউ এরকমভাবে ইংরাজি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করেননি।
ইংরাজি শব্দকে ব্যবহার করতে চাইতেন না। তারা কি ভাষায় লিখতেন? যেহেতু ফ্রেঞ্চদের মনোপলি চলছে, ফ্রেঞ্চদের কলোনিয়ালিজম চলছে, সকলেই কিন্তু ফ্রেঞ্চ ভাষাতে লিখছিল। একমাত্র জিওফ্রে চসার কিন্তু ইংরাজি সাহিত্যে লিখলেন, ইংরাজি ভাষায় লিখলেন, ইংরাজি ভাষা ওল্ড ইংলিশকে ব্যবহার করেছিলেন। তো সেই ওল্ড ইংলিশ ব্যবহার করে তিনি ওই যে ইংরাজি ভাষা ব্যবহার করে লেখাগুলো লিখলেন, সেই লেখাগুলোকেই আমরা ইংরাজি সাহিত্যে পড়ে থাকি। সেই ভাষাগুলো, সেই টেক্সটগুলোকেই আমরা মিডল ইংলিশ টেক্সটের প্রমিনেন্ট টেক্সট রূপে কনসিডার করে থাকি। বুঝতে পেরেছ? মিডল ইংলিশ টাইম পিরিয়ড কিন্তু এই কন্টেম্পোরারি টাইম থেকেই সূচনা হয়। চসারের লাইফ স্প্যানকে কেন্দ্র করেই মিডল ইংলিশ সূচনা, এবং চসারের টাইম পিরিয়ডকে কেন্দ্র করেই মিডল ইংলিশ কিন্তু শেষ হয়ে যায়, যার জন্য কিন্তু বলা হয় এজ অফ চসার। তাহলে এজ অফ চসারের স্প্যানিং কত? 1343 টু 1400, 1343 থেকে 1400 সাল পর্যন্ত। এবং তিনি অসংখ্য মোনার্কের টাইমে ছিলেন, যেরকম এডওয়ার্ড দ্য থার্ড, রিচার্ড দ্য সেকেন্ড, হেনরি দ্য ফোর্থ। এই যে ঐতিহাসিক চরিত্রগুলো, রাজাগুলোকে কেন্দ্র করে অসংখ্য লেখক কিন্তু হিস্ট্রি লিখেছে। যেমন উইলিয়াম শেক্সপিয়ারেরই আমরা দেখতে পাই চার্লস দ্য, রিচার্ড দ্য থার্ড, ঠিক আছে, হেনরি দ্য ফোর্থ, এই যে হিস্ট্রি তিনি লিখেছেন সেগুলো কিন্তু এই এরকম হিস্টোরিক্যাল মোনার্ককে কেন্দ্র করে তৈরি হয়েছিল। যাই হোক, চসারের মৃত্যুর পরেও আবার একইভাবে ইংরাজি সাহিত্যে ব্ল্যাক ডেথ নেমে আসে। সেখানেও কিন্তু আবার একইভাবে শুরু হয় কি? ব্যারেন এজ। এর আগে ডার্ক এজ চলেছিল। আমরা যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ি, দেখবে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমাদের যখন প্ল্যানিংগুলো আমরা পড়ে থাকি, আমাদের 1950 থেকে যে আমাদের প্ল্যানিং চলতে থাকে, তো প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, সেই প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়াতেও দেখবে রোলিং অ্যাক্ট এসেছিল। তা সেখানেও আমরা দেখতে পাই প্ল্যান হলিডে চলেছিল। 1971 করে যখন ইন্দিরা গান্ধীকে মানে হত্যা করে দেওয়া হচ্ছে, সেই টাইমে চলছিল, ক্রাইসিস টাইমেতে চলেছিল। 62 এর সাথে ওয়ার্ল্ড ওয়ারের টাইমে, ওয়ার্ল্ড ওয়ার বলছি, চায়নার সাথে লড়াইয়ের টাইমেতে একটা বিশাল ফ্ল্যাকচুয়েশন তৈরি হয়েছিল। সেখানেও আমরা যেরকম ওই 12টা দেখতে পাই যে তোমার প্ল্যানিং কমিশন চলেছিল, তাই না? তো সেই 12টা কমিশন চলার পরে অবশেষে আমরা দেখেছি নীতি আয়োগ এসেছে। বর্তমানে এই যে নীতি আয়োগ চলছে, এই নীতি আয়োগ কিন্তু ওই প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার আপডেটেড ভার্সন। বোঝা যাচ্ছে? তো যাই হোক, এখানেও একইভাবে কিন্তু ইংরাজি সাহিত্য, ওখানেও যেরকম দুবার ওই বন্ধ চলেছিল, এখানেও আমরা দেখব চসারের জন্মের আগেও কিন্তু ডার্ক এজ চলছে, চসারের মৃত্যুর সাথে সাথে ব্যারেন এজ নেমে আসছে। সেখানে সেখানে দেখতে পাবো সাধারণ মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে, ওই ব্ল্যাক ডেতে আক্রান্ত হয়ে আরও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। চিকিৎসা ব্যবস্থা তো তখন আর ছিল না, ফলে এইভাবে মানুষ কিন্তু মারা যাচ্ছে। এবার চসার নামটাই কিন্তু সাফিসিয়েন্ট। চসারের নামটাই এতটা ইংরাজি সাহিত্যে এত বড় অবদান রেখে গেছে, যার বলার কিছু নেই। কেননা চসার কোনো একটা লেখা লেখেননি, তিনি একইভাবে আমাদেরকে ডাইরেকশন দেখিয়েছেন। ইংরাজি সাহিত্যে তার অবদান অসীম। সেই ক্ষেত্রে চসারকে ম্যানিপুলেট করা হয়েছিল, মানে জোর করা হয়েছিল ফ্রেঞ্চ ভাষায় লেখার জন্য, বাট চসার কিন্তু ইংরাজি ভাষাটাকেই চুজ করেছিল। ঠিক আছে, চসার ইংরাজি ভাষাটাকেই বেছে নিয়েছিল লেখার জন্য। তখন অলরেডি ফ্রেঞ্চদের কলোনি চলছে, বুঝতে পারছো? যাই হোক, চসারের মেজরিটি লেখার মধ্যে তোমরা নাম হয়তো শুনেছ ক্যান্টারবেরি টেলস, ট্রয়লাস ক্রেজিডা, ঠিক আছে, তারপরে তোমার অ্যানিলিডা, আর্কেটি, এই লেখাগুলো আমরা দেখতে পাই উল্লেখযোগ্য তার কিন্তু লেখা। ঠিক আছে, তার মধ্যে ক্যান্টারবেরি টেলস হচ্ছে চসারের সব থেকে পপুলার, সব থেকে বেশি গ্লোরিয়াস রাইটিং, যেটা ছাড়া ইংরাজি সাহিত্য অসম্পূর্ণ। গ্র্যাজুয়েশনেতে দেয় না, আমাদের টাইমে তখন গ্র্যাজুয়েশনে চসার টসার থাকতো। তারপর সিবিসিএসেও কিছুটা দিয়েছিল, সিবিসিএসে ওয়াইফ অফ বাতের ঘটনাটা দিয়েছিল। তারপরে এখন তো এমএদের রয়েছে, মাস্টার ডিগ্রি করলে তখন তুমি জিওফ্রে চসার পড়বে, যেমন নেতাজিদের দিয়েছে। বাকি সিউতেও দেয়নি আর আরবিউতেও দেয়নি। ঠিক আছে, আমি তিনটে পড়াচ্ছি বলে এই তিনটের কথা বলে দিলাম। এ দিয়েছে, ইগনুতে দিয়েছে, ইগনুতে ক্যান্টারবেরি টেলস দিয়েছে। ক্যান্টারবেরি টেলস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবে ক্যান্টারবেরি টেলস কি?
কতদিন ধরে লিখেছিল চসার? চসার কিন্তু সেই সময়তে ওখানকার মানে একজন ডিপ্লোম্যাট ছিল। ক্যান্টারবেরি টেলসে কি বলা আছে কেউ জানো? কিরণ? সব কি ইউটিউবে চলে গেল নাকি? ও বাবা, ইউটিউবে চলে গেছে তো। জানি না এটা। আচ্ছা, চসারের ক্যান্টারবেরি টেলসে আমরা দেখতে পাবো বেসিক্যালি ট্যাবার্ড ইন বলে একটা জায়গা থাকবে। কি নাম? ট্যাবার্ড ইন। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, যারা মিস করলো খুব অনেক কিছু মিস করে ফেললো, অনেক কিছু নলেজ বেরিয়ে যাবে। রিভিশন করে নেবে, আর একবার রিভিশন করে নেবে। ট্যাবার্ড ইন বলে একটা জায়গা থাকবে। সেই ট্যাবার্ড ইন জায়গাতে দেখতে পাবো যে 29 জন 29 পিলগ্রিমার্স তীর্থযাত্রী এসে জমা হবে, প্লাস আমাদের চসার। ঠিক আছে, আমাদের চসার টোটাল 30 জন মিলে কিন্তু বেসিক্যালি চার্চে যাবে। ঠিক আছে, ক্যাথিড্রালেতে যাবে। চার্চ আর ক্যাথিড্রালের মধ্যে ডিফারেন্স কি? চার্চ হচ্ছে ছোট মতো, ক্যাথিড্রাল হচ্ছে অনেক বড়, যেখানে মেন প্রাইস থাকে। অনেকগুলো চার্চকে নিয়ে একটা ক্যাথিড্রাল তৈরি হয়। যেরকম আমরা ইউনিভার্সিটির আন্ডারেতে অনেক কলেজ দেখতে পাই, সেরকম ক্যাথিড্রালের আন্ডারেতে অনেক চার্চ থাকে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এই 30 জন মিলে বলা হয়েছে যে শোনো, আমরা যখন যাব, মানে 30 জন এই যে ট্যাবার্ডিনেতে এসেছি, এবারে আমরা যে চার্চে যাচ্ছি, চার্চে যাব, তো অনেক টাইম লাগবে, একদিন এত পৌঁছতে পারবো না। আর যে যার মতো গুজব রটাবে গল্প করার থেকে আমরা এক কাজ করি, চলো একটা প্ল্যান করি যে আমরা যাওয়ার সময় দুটো করে গল্প বলতে বলতে যাব, আর আসার সময় দুটো করে গল্প বলতে বলতে আসবো। তাহলে কি হবে? গল্পের ছলে আমরা দেখতে পাবো আমাদের জার্নিটাও ইজি হয়ে যাবে। একইভাবে আমরা গল্প নতুন কিছু পাবো, অনেক কিছু জানতে পারবো। আর যে জিতবে তাকে আমরা সবাই মিলে একটা পার্টি দেবো, বেসিক্যালি উইনার উইনার চিকেন ডিনার, এরকম একটা পার্টি দেওয়ার প্রস্তাবনা রাখা হয়। তো সকলেই অ্যাকসেপ্ট করে যে ঠিক আছে, যে জিতবে তাকে আমরা সকলে মিলে একটা পার্টি দেবো। ব্যাস, ন্যাচারালি সকলেই হ্যাঁ বলে দিয়েছে। এবারে পরের দিন সকালে যখন জার্নি শুরু করছে, তখন প্রত্যেকে গল্প বলা শুরু করছে, যে যার মতো নিজের মতো গল্প তৈরি করতে করতে যাচ্ছে। তো এবারে চসার এই যে পুরো ক্যান্টারবেরি টেলসটা, ক্যান্টারবেরিতে তারা এই যে জার্নি করতে যাচ্ছে, ক্যাথিড্রালেতে যাচ্ছে, সেই টাইমেতে দেখতে পাবো চসার 12 বছর ধরে, ঠিক আছে, 12 বছর ধরে টোটাল 24টা গল্প লেখে। 12 বছর ধরে কটা গল্প লিখেছে চসার? 24টা মাত্র গল্প লিখেছে। এবারে বলবে 12 বছর ধরে মাত্র 24টা গল্প লিখলো, তাও পোয়েট্রিক ফর্ম ইউজ করছেন, এ আবার কি? এবারে বলি কতগুলো লাইন ছিল সেখানে। লাইন ছিল 17,000। কত ছিল? 17,000 লাইন জুড়ে 12টা গল্প লিখেছে। সরি, 12টা বলছি, 24টা গল্প লিখেছে 12 বছর ধরে, 17,000 লাইন জুড়ে। বুঝতে পারছ? এবারে বলবে আচ্ছা তাহলে হতে পারে, তাই না? 17,000 লাইন মুখের কথা নয়, 12 বছর ধরে লিখেছে। তো আলটিমেটলি চসার আমাদেরকে 24টা গল্প দিয়ে যায়, তারপরে তিনি মারা যান। চসার যদি বেঁচে থাকতেন, আমরা কতগুলো গল্প পেতাম? 30 জন মানুষ 4টে করে গল্প বললে কতগুলো হতো? 120টা গল্প। বাট 120-র জায়গায় আমরা পাই কটা? 24টা গল্প পাই। 120টার জায়গায় কতগুলো গল্প পাই? মাত্র 24টা গল্প পাই। এর মধ্যে অসংখ্য জনের গল্প মজাদার, হাস্যকৌতুক, স্যাটারিক্যাল, বিভিন্ন টাইপের, বিভিন্ন ক্যাটাগরির গল্প বলবে। ঠিক আছে, এবং গল্পগুলো খুব মজার, খুব হাস্যকৌতুক, পড়তে পড়তে এত হাসি পাবে যে মানে বেসিক্যালি মক করা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে। চসার কিন্তু এখানে স্যাটায়ার করেছেন, মানে স্যাটায়ারের কনসেপ্ট
আমরা যেটা ক্লাসিক্যাল বা রোমানদের আমরা দেখতে পাই, হোরেসকে দেখতে পাই, ঠিক আছে? তো সেই হোরেসের মতো চূড়ান্ত মাপের ক্রিটিসিজম তৈরি করে দিয়েছিলেন চসার ক্যান্টারবেরি টেলসের মধ্যে। সেখানে ওয়াইফ অফ বাথকে দেখতে পাই, তারপরে আমরা একজন মার্চেন্টকে দেখতে পাই, সেলারকে দেখতে পাই, ঠিক আছে, একজন প্রাইস্টকে দেখতে পাই, একজন ওল্ড মংকে দেখতে পাই, একজন বয়কে দেখতে পাই। কত ধরনের ক্যারেক্টার আর কত গল্প তৈরি করেছে, এবং প্রত্যেকটা গল্প একটা আর একটার থেকে ইউনিক এবং মজাদার। প্রত্যেকটা গল্প কিন্তু মজাদার, এত ফানি ফানি গল্প। যদি জানতে চাও আমাকে বলবে, আমি গল্পগুলো একদিন বলবো কোনো, ঠিক আছে, বা আজকে পড়িয়ে নেওয়ার পরে বলবো কোনো। জানার ইচ্ছা আছে গল্পগুলো? হ্যাঁ স্যার বলবেন। বাকিরা? হ্যাঁ স্যার, এখন শুনতে চাই। আচ্ছা, তাহলে এটা পড়িয়ে নিয়ে, একটু পড়িয়ে নিয়ে আমি চসারের, ব্যাক টু চসার যাচ্ছি, গল্পগুলো স্যার বলছি। হ্যাঁ বলো। বলছি তাহলে স্যার আপনি এটাকে রেকর্ড ফর্মে ইউটিউবে পোস্ট করে দিন না। হচ্ছে তো, 24টা মানে ক্যান্টারবেরি টেলসে রেকর্ড করে পোস্ট করে রেকর্ডেড দিন। থাকবে। মানে তোমাদের এই লাইভ ক্লাসে পড়াচ্ছি তো, এটা ইউটিউবে রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ না মানে রেকর্ড মানে কি, আমি ক্যান্টারবেরি ভিডিও টেলসের বানিয়ে, কথাটা বলছি। ভিডিও বানিয়ে 24টা ইউটিউবে গল্প। পোস্ট করতে বলছো, তাই তো? হ্যাঁ আপনি হ্যাঁ যেরকম হ্যাঁ, কন্টেন্ট বলছেন। কন্টেন্ট বানাই। হ্যাঁ, বানানোর ইচ্ছা আছে, টাইম পাচ্ছি না, সমস্যা হয়ে গেছে। বানাবো, বানাবো খুব তাড়াতাড়ি, টাইম পাচ্ছি না, টাইম করে উঠি। ভালো বলেছো, বানাবো। আচ্ছা, কে বললে এটা? অর্ঘ বলছি স্যার। অর্ঘ্য ব্যানার্জি, ঠিক আছে অর্ঘ্য, বানাবো। দেখো, তাহলে ওল্ড ইংলিশ টাইম পিরিয়ডে চসারের সাথে সাথে শেষ হয়ে গেল কবে? 1400। তারপরে দেখো 158 বছর পরে শুরু হচ্ছে 1558 সাল থেকে 1603। কার মোনার্কি? কুইন এলিজাবেথের মোনার্কি। কার মোনার্কি? কুইন এলিজাবেথ। এখানে যার ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন কুইন এলিজাবেথ। তো কুইন এলিজাবেথ সিংহাসনে আসার পিছনেও অনেক বড় হিস্ট্রি রয়েছে। কুইন এলিজাবেথ দেখতে পাবো তোমার স্প্যানিশ আর্মাডাকে ডুবিয়ে দেবে এবং সিংহাসনে এসে বসবে। তো ফ্রেঞ্চদের বিশাল একটা পাওয়ার চলছে, ফ্রেঞ্চদের কলোনি চলছে। এরকম অবস্থায় কুইন এলিজাবেথ পাইরেটসদের সাথে হাত মেলাবে, জলদস্যুদের সাথে হাত মিলিয়ে বলবে যে তোমরা যদি ওই স্প্যানিশ আর্মাডাকে ডুবিয়ে দাও, ওদের কাছে মেন ক্ষমতা হচ্ছে স্প্যানিশ আর্মাডা। এখনের মতো তো নয়, দুটো বোম্বস উড়ে গেল আর দুটো কিনে নিয়ে চলে এলো। একটা জাহাজ বানাতে কয়েক হাজার, মানে সেই সময়ের প্রাইস ভ্যালু হয়তো লেগেছে। তখনকার মানে অর্থিট মানে সাধারণ ব্যাপার নয়। এখনকার জায়গায় এখনও দেখবে হয়তো একটা প্লেন কিনতে গেলে, যুদ্ধের জাহাজ কিনতে গেলে কয়েক হাজার কোটি টাকা দাম। সেই টাইমেতে দাঁড়িয়ে একটা রাজ্য বিক্রি হয়ে যাবে, এরকম এত প্রাইস ছিল। কেননা বানানো খুব কস্টলি, কোনো মেশিন টেশিন নেই, প্লাস এরকম কারিগর পাওয়াও খুব কস্টলি হয়ে পড়ে। এবং একটা ড্যামেজ করে দেওয়া মানে পরেরটা বানাতে আরও হয়তো 100-200 বছর চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো স্প্যানিশ আর্মারা খুব ক্ষমতাশালী একটা জাহাজ, ওটার জন্যই সবসময় ওরা যুদ্ধ টুদ্ধ জেতে। সেই স্প্যানিশ আর্মারাকে ডুবিয়ে দেবে কুইন এলিজাবেথ। কাদের সাথে হাত মিলিয়ে? জলদস্যু পাইরেটসদের সাথে। পাইরেটসদেরকে বলবে যখন ইংল্যান্ডে ওরা আক্রমণ করবে, ইংল্যান্ডে আসবে, তোমরা পিছন থেকে অ্যাটাক করবে। তোমরা পিছন থেকে অ্যাটাক করলে তোমাদেরকে যখন ধাওয়া করবে, তখন তোমরা যেখানে কম অগভীর, ঠিক আছে, যেখানে মানে অগভীর জায়গা, যেখানে খুব একটা জল নেই, কম গভীর রয়েছে, এরকম জায়গা দিয়ে তোমরা যাবে। তাহলে তোমাদের ছোট জাহাজ অনায়াসে পার হয়ে যাবে, কিন্তু ওদের বড় জাহাজ নিচে মাটিতে ধাক্কা লেগে যাবে। পাথরের সাথে ধাক্কা লাগা মানেই ভেঙে যাবে এবং জাহাজ ডুবে যাবে। এবং প্ল্যান মতো তাই হয়, ওদেরকে আক্রমণ করে, ওদেরকে তাড়া করতে গিয়ে স্প্যানিশ আর্মাডা ডুবে যায় এবং ফ্রেঞ্চদের মনোপলি চলে যায়, ফ্রেঞ্চদের কলোনিয়ালিজম শেষ হয় ইংল্যান্ডে। মোনার্ক নতুনভাবে আসে, কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথের এজ থেকেই ইংল্যান্ডে শুরু হয় এজ অফ রেনেসা বা নবজাগরণ। এই নবজাগরণের ইতিহাস আমরা ইংল্যান্ডের ইতিহাসে এই প্রথম পাবো। যেই নবজাগরণ শুরু হয়েছিল প্রাচীন ইটালি, রোম থেকে শুরু করে ওই সমস্ত দেশগুলোকে কেন্দ্র করে,
ঠিক আছে, পেত্রাক থেকে শুরু করে আমরা অলরেডি পেত্রাকন সনেট টনেট পড়েছিলাম, এলিজাবেথিয়ান সনেট সিকোয়েন্স ফার্স্ট সেমে পড়েছিলাম। তো এই ইভলিউশনটা, এই চেঞ্জটা, এই হঠাৎ করে অমূল পরিবর্তন ইংল্যান্ডের ইতিহাসে আসছে কুইন এলিজাবেথের মোনার্কে, যার কারণে এই এজকে বলা হয় ইংরাজি সাহিত্যে গোল্ডেন এজ। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে গোল্ডেন এজকে কনসিডার করা হয় কোন এজকে? এলিজাবেথিয়ান এজকে। কেন এখানে প্রথম ড্রামা লেখা হয়, এখানে প্রথম সনেট লেখা হচ্ছে, হিস্ট্রি, ট্র্যাজেডি, কমেডি, কত কি ধরনের লেখা হচ্ছে। এই এজেতে আমরা দেখতে পাবো যে সনেটিয়ার্সদের জন্ম হচ্ছে, উইলিয়াম শেক্সপিয়ার, সিডনি স্পেন্সার, ড্যানিয়েল ড্রেটন, এই সমস্ত সনেটিয়ার্সদের জন্ম হবে। এই টাইমে আমরা দেখতে পাবো ড্রামাটিস্টদের জন্ম হবে, ইউনিভার্সিটি উইটসদের দেখতে পাবো, লিল, পিল, গ্রিন, মার্লো, এদের মতো বিশাল, মরিস, এদের মতো বিশাল বড় মাপের ড্রামাটিস্টদের জন্ম হবে। এই টাইমে দেখতে পাবো হোমার, সোপোক্লেস, ইউরিপিডিস, অ্যাসকাইলাস, সেনেকা, অ্যারিস্টটল, এদের দ্বারা ইন্সপায়ার হয়ে ইংল্যান্ডেতে ট্র্যাজেডি লেখা হচ্ছে, হিস্ট্রি লেখা হচ্ছে, কমেডি লেখা হচ্ছে। এই এজে ডিসকভারি হচ্ছে, বিভিন্ন দেশকে এক্সপ্লোর করা হচ্ছে। ফলে ইংল্যান্ডের ইতিহাসে এক যেন অমূল পরিবর্তন চলে আসবে এই এলিজাবেথিয়ান এজে, যার কারণে এলিজাবেথিয়ান এজকে ইংল্যান্ডের ইতিহাসে আমরা গোল্ডেন এজ বলে কনসিডার করে থাকি। তাহলে স্প্যানিং কত? 1558 থেকে 1603। দেন কুইন এলিজাবেথ যখন মারা যাচ্ছেন, শেষ হচ্ছে এলিজাবেথিয়ান এজ। এবং 1604 থেকে 1621 পর্যন্ত, 25 পর্যন্ত আমাদের সিংহাসনে আসছেন কিং জেকব। এবং এই টাইম থেকেই সূচনা হলো জেকোবিয়ান এজ। এই টাইমে কি শুরু হলো? জেকোবিয়ান এজ। এখানে আমরা তিনজনের ছবি দেখতে পাচ্ছি, সিডনি, স্পেন্সার, শেক্সপিয়ার। তোমরা অলরেডি সিডনির কবিতা পড়েছো, ব্লেজেড ডেমোজেল, দ্য ব্লেজেড ডেমোজেল লিন আউট ফ্রম দি গোল্ডেন বার অফ হেভেন। আমরা একে কি নামের, এর পোয়েট্রিক ভলিউমের নাম কি জানতাম বলো? সিডনির পোয়েট্রিক ভলিউমের নাম কি ছিল? অ্যাস্ট্রোফেল এন্ড স্টেলা। অ্যাস্ট্রোফেল কে ছিল সেখানে? সিডনি হিমসেলফ এন্ড স্টেলা ওয়াজ হিজ বিলাভেড। বিলাবেড। তাহলে স্টেলা বলা হলো তার বিলাবেড, যার নাম পেনিলোপ। সেই পেনিলোপ হচ্ছে স্টেলা, আর ও হচ্ছে অ্যাস্ট্রোফেল, অর্থাৎ স্টার লাভার। ঠিক আছে, এইভাবে ইমাজিন করছে। স্পেন্সারের কালেকশনের নাম কি ছিল? স্পেন্সারের কালেকশনের নাম কি ছিল? অ্যামোরেট্টি। সেই অ্যামোরেট্টি কালেকশন আমরা দেখতে পাবো স্পেন্সার লিখছে, যেখানে তার বিলাবেডের নাম কি ছিল বলো? এলিজাবেথ, এলিজাবেথ বয়েল। ভুলে গেছো? এলিজাবেথ বয়েলকে আমরা দেখতে পাবো। দেন আমরা শেক্সপিয়ারের বিলাবেড কে দেখতে পাবো। শেক্সপিয়ার 3 ক্যাটাগরি সনেট লিখেছিল। টোটাল 154টা সনেটের মধ্যে 1 থেকে 126 কি সনেট? ফেয়ার ইউথ সনেট, যেটা WH কে কেন্দ্র করে লেখা। তারপরে বাকি 127 থেকে 152 কাকে কেন্দ্র করে? ডার্ক লেডি সনেট সিকোয়েন্স, যেটা আমরা দেখতে পাই একজন ব্রথেলসের প্রস্টিটিউটকে কেন্দ্র করে লেখা। আর 53-54 কাকে কেন্দ্র করে? কিউপিডকে কেন্দ্র করে, মিউজকে কেন্দ্র করে লেখা টোটাল 154টা সনেট। আমরা ড্রামাটিস্টদের দেখতে পাই, একদিকে মার্লো, অন্যদিকে শেক্সপিয়ার। এই দুজন ড্রামাটিস্টদেরকে আমরা দেখতে পাই। আমাদের মার্লো পড়তে হবে, আমাদের ইউনিভার্সিটি উইটস পড়তে হবে, শেক্সপিয়ারকে পড়তে হবে। তো মার্লোর লেখার মধ্যে আমরা যেরকম দেখব অত্যন্ত পপুলার লেখা ছিল। তোমার এদিকে ইউনিভার্সিটি উইটসদের কালেকশনের তিনি লিডার ছিলেন, ইউনিভার্সিটি উইটসদের তাদের যে কমিউনিটির লিডার তিনি ছিলেন। ক্রিস্টোফার মার্লো যদিও খুন হয়ে গেছিলেন, টোটাল 7খানা লেখা দিয়ে গেছিলেন একটা অসম্পূর্ণতার মধ্যে। তো মার্লোর প্রত্যেকটা লেখা একেবারে ম্যাগনাম ওপাস বলতে গেলে, চূড়ান্ত মাত্রা। ম্যাগনাম ওপাস মানে কি বলতো? হোয়াট ইজ মিন বাই ম্যাগনাম ওপাস বলো?
ম্যাগনাম ওপাস মানে কি? এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে মাস্টারপিস। ঠিক আছে, যার মানে কি মাস্টারপিস। ঠিক আছে, ম্যাগনাম ওপাস মানে কি তাহলে? মাস্টারপিস। এই শব্দগুলো জানতে হবে। তো এই ম্যাগনাম ওপাস প্রত্যেকটা টেক্সট ছিল, সে এডওয়ার্ড দ্য সেকেন্ড বলো, চার্লস সেকেন্ড বলো, প্রত্যেকটা টেক্সট। ঠিক আছে, ডক্টর ফোস্টাস বলো, জিও অব মাল্টা, মানে প্রত্যেকটা একটার পর একটা চূড়ান্ত মাত্রার লেখা। এদের কমিউনিটির প্রত্যেকেই স্কলার, আইদার কেমব্রিজ না হলে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে। বুঝতে পারছো তো, মানে প্রপার ড্রামা নিয়ে রিসার্চ করেছে, সেই লেভেলের পড়াশোনা। অন্যদিকে শেক্সপিয়ারের কোনো একাডেমিক কোয়ালিফিকেশন দেখানো হয়নি। শেক্সপিয়ার যে আদেও কত দূর পড়েছে বলা হয় শেক্সপিয়ার কোনো পড়াশোনাই করেনি, যদিও আমরা সেটা একটা কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু, আমরা জানতে পারি না। টোটাল আমরা শেক্সপিয়ারের লেখার মধ্যে 38টার মতো লেখা পাই। যাই হোক, তার কমেডি, ট্র্যাজেডি, হিস্ট্রি, আমরা মাল্টিপল ক্যাটাগরির লেখা দেখতে পেয়েছি। রোমিও জুলিয়েটের মতো তিনি ট্র্যাজিক লাভ, ট্র্যাজিক ইনসিডেন্ট লিখেছেন, আবার কখনো হ্যামলেটের মতো রিভেঞ্জ ট্র্যাজেডি লিখেছেন, ম্যাকবেথের মতো অ্যাম্বিসিয়াস গিল্ট একটা মানুষের মধ্যে কি লেভেলে ইম্প্যাক্ট ফেলে দেখেছি। ওথেলোর মধ্যে আমরা জেলাসিকে দেখেছি, কিং লেয়ারের মধ্যে আমরা পিকিউলিয়ারিটিকে দেখেছি, ঠিক আছে, অ্যাগ্রেশনকে দেখেছি, মিডসামার নাইটস ড্রিম, টেম্পেস্ট, প্রত্যেকটা বিষয়। টেম্পেস্টের মধ্যে কেউ টেম্পেস্ট পড়েছো? মিডসামার নাইটস ড্রিম কমেডি, কমেডিগুলো দেখতে পাবো এন্ডিং মোমেন্টে হ্যাপি ম্যারিজের মধ্যে দিয়ে বা অ্যাকসেপ্টেন্সের মধ্যে দিয়ে এন্ড করতেন শেক্সপিয়ার। অন্যদিকে ট্র্যাজেডিগুলো মৃত্যুর মধ্যে দিয়ে এন্ড করতেন। এটা আমরা ইউজুয়ালি দেখতে পেতাম। টেম্পেস্টে আমরা প্রসপেরোকে দেখতে পাবো, একজন ব্যক্তি, ধনী ব্যক্তি ছিলেন, রাজা ছিলেন, যেই প্রসপেরোকে ট্রেচারি করে তার ভাই কি করবে না তাড়িয়ে দেবে। ঠিক আছে, তার ভাই তার রাজ্য থেকে তাড়িয়ে দেবে। ফলে প্রসপেরো কিন্তু মনে মনে দেখতে পাই ওর ভাইকে মারার জন্য পরিকল্পনা চালাবে, এবং দীর্ঘ 12 বছর পর সেই সুযোগটাও পাবে। ও একটা ভূতকে পুষবে, বেসিক্যালি ঘোস্টাল একে মানে জিন আকারে দেখানো হচ্ছে। সেই ভূতকে বোতলে ভরে রেখেছে এরকম, মানে তাকে ছাড়াবে, বোতলে অন্য একজন ভরে রেখেছিল, নাম ছিল সাইকোরেক্স। সেই সাইকোরেক্স ওর কথা মতো চলবে। দেন দেখবো ও সবশেষে প্রসপেরোর সব কিছু ক্ষমা করে দেবে, মেনে নেবে, এবং মেয়ের বিয়ে দেবে। ঠিক আছে, ছোটবেলায় ওকে আর ওর মেয়েকে ব্যানিশ করে দিয়েছিল, ওর মেয়ে ওর মুখ ছাড়া কোনো পুরুষের মুখ দেখেনি। এইভাবে দেখানো হবে, অ্যাট দ্য এন্ড একটা হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে শেষ করা হবে। টেম্পেস্টটা একটা বেসিক্যালি ক্ষমা করে দেওয়ার মতো গল্প দেখানো হয়েছে, রোম্যান্টিক কমেডি আকারে দেখানো হয়েছে। মার্লোর প্রত্যেকটা লেখাও সেরা, চূড়ান্ত মাপের লেখা। ফলস্টাস বলো, জিও অফ মাল্টা, এডওয়ার্ড দ্য সেকেন্ড, হিরো অ্যান্ড লেন্ডার, প্রত্যেকটা একটার পর একটা মাস্টারপিস রাইটিং। ঠিক আছে, ফলস্টাস এই কদিন আগেই পড়ালাম, আরবিউ ওদের রয়েছে, আরবিউ ওদের ফলস্টাস পড়ালাম। তারপরে এদিকে হ্যামলেট পড়ালাম নেতাজিদের, আর তোমার ওথেলো পড়ালাম সিউতে, সিউতে ওথেলো দিয়েছে, মানে সবগুলোই পড়াতে হচ্ছে। যাই হোক, ইউনিভার্সিটি উইটসের কথা বলছিলাম, আমরা পড়বো ইউনিভার্সিটি উইটস, 15 মার্কসের নোটস আকারে করতে হবে। থমাস নাসকে পড়তে হবে, রবার্ট গ্রিন, জর্জ পিল, জন লিলি, ঠিক আছে, এদেরকে আমরা পড়বো। কিং জেকবের কথা বলছিলাম একটু আগেই, দেখো কিং জেকব 1603 বা 1604, মানে মারা যাওয়ার পর থেকে আসছে, তো 1625 পর্যন্ত কিং জেকবের শাসন চলছে, জেকোবিয়ান এজ। কিং জেকবকে, এই যে রাজাকে দেখতে পাচ্ছ, এই কিং জেকব অত্যন্ত লেজি, অলস টাইপের ছিল। ফলে কিং জেকবকে কিন্তু শিরচ্ছেদ করা হয়, বিহেড করা হয়। ঠিক আছে, কিং জেকবকে কি করা হয়? বিহেড করা হয়, মাথা কেটে ফেলে দেয়া হয়। কিং জেকবের কে মাথা কেটেছিল? অলিভার ক্রমওয়েল। কি নাম? অলিভার ক্রমওয়েল। এবং অলিভার ক্রমওয়েল ওকে বিহেড করে সিংহাসনে নিজে বসছে, এবং ইংল্যান্ডের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি পিউরিটান এজের স্টার্টিং হচ্ছে। দেন অলিভার ক্রমওয়েল মারা যাওয়ার পর ওর ছেলে আবার দেখবো 11 বছর রাজা ছিল। দেন
ইংল্যান্ডের গদি যখন খালি হয়ে যাচ্ছে, চার্লস দ্য ফার্স্টের ছেলে বা কিং জেকবের ছেলে, কিং জেমস ওয়ানের ছেলে চার্লস দ্য সেকেন্ডকে সিংহাসনে ফিরিয়ে আনা হচ্ছে। ও তখন ফ্রান্সে পালিয়ে গেছে ক্যাভেলিয়ার পোয়েটসদের সাথে, ভয়ে পালিয়ে গেছে। এবং যখন ফিরে আসছে তখন কিন্তু আবার নাটক ফাটক লেখা শুরু হচ্ছে, যেটা বন্ধ হয়ে গেছিল পিউরিটান এজেতে। কার সাথে সূচনা হচ্ছে? চার্লস দ্য সেকেন্ড, একটু আগে যার নাম বলছিলাম অ্যাবজালম মেকিটোফেলে বলছিলাম না, সেই চার্লস দ্য সেকেন্ডের হাতে থিয়েটারকে রিস্টার্ট করা হবে। এবং এই চার্লস দ্য সেকেন্ড লাইসেন্স অ্যাক্টকে আনবেন প্রথম, অর্থাৎ থিয়েটারের পার্মানেন্ট সেটেলমেন্ট আমরা দেখতে পাবো। এই টাইমে দেখতে পাবো একটা নতুন ধরনের কমেডির জনরার সূচনা হবে, যেই কমেডিটার নাম ছিল কমেডি অফ ম্যানার। কি নাম ছিল? কমেডি অফ ম্যানার। এর কিছুদিন আগে দেখতে পাবো আরও একটা জনরার সূচনা হবে, কমেডি অফ হিউমর। ঠিক আছে, কমেডি অফ হিউমর বেন জনসনের হাতে শুরু হবে। কমেডি অফ হিউমর কার হাতে সূচনা হয়েছিল? মনে রাখবে, বেন জনসন। কার নাম? বেন জনসন। কমেডি অফ ম্যানার কার হাত ধরে সূচনা হবে? কমেডি অফ ম্যানার চার্লস দ্য সেকেন্ডের মোনার্কেতে মেনলি আমরা দেখব অ্যাফ্রা বেন, বা এদিকে আমাদের ওয়ে অফ দি ওয়ার্ল্ড কার লেখা? উইলিয়াম কংগ্রিভ। কংগ্রিভের হাত ধরে কিন্তু সূচনা হচ্ছে। লাস্ট আমরা পাই মেনলি কংগ্রিভের 1700 সালে লেখা হচ্ছে, এক্স্যাক্ট 1700-এর। তারপরে প্রথম কোনো মহিলা লেখককে আমরা পাই যার নাম কি বললাম? অ্যাফ্রা বেন। তাহলে ইংরাজি সাহিত্যে প্রথম কোন মহিলা লেখককে আমরা দেখতে পাই? তার নাম কি? অ্যাফ্রা বেন। নামটা কোট করে নাও, নোট করে নাও। কি নাম ছিল? অ্যাফ্রা বেন। অ্যাফ্রা বেনের ওরোনোকো পড়াতে হবে আমাকে, আরবিউদের রয়েছে। তারপরে আর কি রয়েছে? অ্যাফ্রা বেনের ওরোনোকোর পাশাপাশি তোমাদের আগে যে সিবিসিএস প্যাটার্ন থাকতো, সেখানে থাকতো একটা টেক্সট, তার নাম ছিল রোভার। এগুলো অ্যাফ্রা বেনের উল্লেখযোগ্য লেখা। অন্যদিকে কংগ্রিভের লেখা আমরা দেখতে পাই তোমার ওয়ে অফ দি ওয়ার্ল্ড। ঠিক আছে, কংগ্রিভের লেখা সব থেকে পপুলার রেস্টোরেশন কমেডির নাম কি মনে রাখবে? ওয়ে অফ দি ওয়ার্ল্ড, যেটার ওপরে তোমাদের নোটসও পড়াবো, শর্ট নোটস আকারে পড়ানো হবে, যেটা লেখা হয়েছিল 1700 সালে, এক্স্যাক্ট 1700-এতে লেখা হয়েছিল। কার লেখা? উইলিয়াম কংগ্রিভের লেখা। ঠিক আছে, কার লেখা? উইলিয়াম কংগ্রিভ, CONGRIVE, উইলিয়াম কংগ্রিভের লেখা দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, যেখানে আমরা বিভিন্ন ক্যারেক্টারকে দেখতে পাবো, যেরকম মিরাবেল, মিলামেন্ট, তাদের বেসিক্যালি ম্যারেজকে কেন্দ্র করে, লেডি উইসফোর্থ, এই ধরনের চরিত্র দেখতে পাবো। বিয়ে করাটাই মেন ব্যাপার হয়ে গেছে। এই নাটকের একটা বৈশিষ্ট্য থাকতো কি, এই নাটকে আমরা দেখতে পেতাম আপার এলিট ফ্যামিলিগুলোর একটা ক্রিটিসিজম চলতো, এলিট ক্লাসের মানুষের হিপোক্রেসি, তাদের ল্যাভিশ লাইফস্টাইল, তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এগুলোকে মেনলি কিন্তু দেখানো হতো রেস্টোরেশন কমেডি অফ ম্যানার নাটকের মধ্যে দিয়ে। রেস্টোরেশন কেন বলা হয়? রিস্টোর করা হচ্ছে, পুনরুদ্ধার করা হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কনসিডার্ড অ্যাজ রেস্টোরেশন। ঠিক আছে, দেন আমরা দেখতে পাবো রেস্টোরেশন এজের ব্যাপারটা তো শেষ হলো, প্রোজ লেখার স্টার্টিং। প্রোজ কার হাত ধরে সূচনা হচ্ছে প্রথম ইংরাজি সাহিত্যে, যাকে ফাদার অফ প্রোজ বলা হয়ে থাকে, প্রোজ রাইটিং, সেটা হচ্ছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনের তোমরা অলরেডি অফ স্টাডিজ পড়ে ফেলেছো, রিসেন্টলি এমএদের পড়ালাম তোমার অফ অ্যাম্বিশন, অফ মাস্ক অ্যান্ড ট্রায়াম্প। ঠিক আছে, আরও অনেক এসে লিখেছেন, অফ ট্রুথ, অ্যারিওপ্যাজিটিকা, অ্যারিওপ্যাজিটিকা মিল্টনের লেখা। তারপরে তোমার নোভা মর্গানাম, নিউ অ্যাটলান্টিস, এই ধরনের লেখাগুলো আমরা দেখতে পাই ফ্রান্সিস বেকনের লেখা। ঠিক আছে, এগুলো আমরা ফ্রান্সিস বেকনের প্রমিনেন্ট রাইটিং গ্রুপে কিন্তু দেখতে পাই। বুঝে গেছে? আচ্ছা, ফ্রান্সিস বেকন প্রথম এসেইস্ট যিনি দেখতে পাবো একাধারে, যেমন তোমার ওই কন্টেম্পোরারি টাইমে অনেক পপুলার একজন লেখক ছিলেন, তেমন একইভাবে তিনি কিন্তু পলিটিশিয়ানও ছিলেন। ফ্রান্সিস বেকন একজন পলিটিশিয়ান ছিলেন, মনে রাখবে। ফ্রান্সিস বেকন একজন কিন্তু পলিটিশিয়ান ছিলেন, এমনকি ব্রাইব কেসে ধরা পড়ে, মানে ঘুষ নিতে গিয়ে তিনি কিন্তু জেলে পর্যন্ত গিয়েছিলেন।
ফ্রান্সিস বেকন কিন্তু জেল খাটা আসামি, বোঝা যাচ্ছে? তো বেসিক্যালি তিনি সেই সময় লর্ড চ্যান্সেলরে পরিণত হয়েছিলেন, সেখানকার কোর্ট মেম্বার ছিলেন, মানে আজকের যুগে যেরকম এমএলএ এমপি ডেজিগনেশন দেখতে পাই, তখন তিনি কিন্তু সেই ডেজিগনেশনটা হোল্ড করতেন। তার বাবাও এই ডেজিগনেশনে ছিল, তিনিও কিন্তু এই ডেজিগনেশনে ছিলেন, বাট অ্যাট দ্য এন্ড দেখতে পাই তিনি কিন্তু জেলে যাচ্ছেন, বাবা ছোটবেলায় মারা যাচ্ছেন। এই হচ্ছে তার স্টোরি বেসিক্যালি। তারপরে তো ফার্স্ট সেমে পড়ানোর সময় পড়িয়েছিলাম বেন জনসন, যার নাম একটু আগে বলছিলাম, যিনি কমেডি অফ হিউমরকে স্টার্ট করেছিলেন। ঠিক আছে, কমেডি অফ হিউমরের স্টার্ট কার হাতে? বেন জনসনের হাতে। ঠিক আছে, বেন জনসনের ভলপনে রিসেন্টলি পড়ালাম, সিইউপিজিতেও রয়েছে, তারপর নেতাজি পিজিতে রয়েছে, দুজনদেরই পড়িয়ে দিলাম। ভলপনে টেক্সটটা খুবই ভালো। এছাড়া ভলপনের পাশাপাশি আমরা দেখতে পাই তার অ্যালকেমিস্ট, অত্যন্ত পপুলার একটা লেখা। প্রত্যেকটাই জায়গায় তিনি কিন্তু বার্ডস ইমেজারি ব্যবহার করেছেন, কিছু ওই স্ক্যাভেঞ্জার্স, কিছু ওই শিকারী পাখিদেরকে দেখিয়েছেন। ঠিক আছে, অ্যালকেমিস্টে দেখবো সোনা তৈরি করছে, সাধারণ ধাতুকে দিয়ে সোনা তৈরি করে ফেলছে। খুব সুন্দর একটা গল্প, অ্যালকেমিস্টের গল্প। তারপরে এদিকে আমরা দেখতে পাবো এভরি ম্যান ইন হিজ হিউমর, এভরি ম্যান আউট অফ হিজ হিউমর, এই লেখাগুলোও কিন্তু অত্যন্ত পপুলার। বেন জনসনের লেখা অত্যন্ত পপুলার লেখা। এছাড়া এরপরে আমরা অনেকগুলো ছোট ছোট এজগুলোকে না জুড়ে জুড়ে দেখতে পাবো। অনেকগুলো ছোট ছোট এজ জুড়ে জুড়ে অনেকগুলো এজ তৈরি হয়েছিল, যেরকম একটু আগে আমি বললাম না, অলিভার ক্রমওয়েল সিংহাসনে আসছে, চার্লস দ্য সেকেন্ড, যেরকম একটু আগেই আমরা দেখলাম 1558 থেকে 1603, তাই না? তারপরে 1604 থেকে আমরা দেখলাম 1625 সাল, কার মোনার্কি দেখলাম আমরা? কিং জেকবের দেখলাম। তার আগে কুইন এলিজাবেথের দেখলাম। 1625 থেকে আমরা দেখতে পাবো আমাদের মোটামুটি 1660 পর্যন্ত, 1660 পর্যন্ত অলিভার ক্রমওয়েল এবং অলিভার ক্রমওয়েলের ছেলে সিংহাসনে আসছে, তারাই কিন্তু সিংহাসন চালাচ্ছে। দেন 1661 থেকে আমরা দেখব 1700 সাল পর্যন্ত চার্লস দ্য সেকেন্ড কিন্তু সিংহাসনে আসছে। দেন চার্লস দ্য সেকেন্ড মারা যাওয়ার পর চার্লস দ্য সেকেন্ডের ভাই কিন্তু রাজা হচ্ছে, চার্লস দ্য সেকেন্ডের ভাই কিন্তু রাজা হচ্ছে, যাকে তোমার নাম ছিল কিং জেমস। কি নাম ছিল? কিং জেমস। কিং জেমস কিন্তু রাজা হচ্ছে, যাকে তোমার ইয়র্কের একইভাবে ও মানে ছিল, ইয়র্কের ক্ষমতাশালী একজন ব্যক্তি ছিল, কি ছিল বেশ, ইয়র্কে লর্ড অফ ইয়র্ক না কি রকম একটা ছিল, ইয়র্কের রাজা ছিল। তারপরে কিং জেমস আসছে। কিং জেমস বিশাল বদমাস টাইপের ছিল, যেখানে চার্লস দ্য সেকেন্ড মোটামুটি ভালো ছিল, কিং জেমস কিন্তু ভালো ছিল না, বুঝতে পারছো? কিং জেমস ক্ষমতায় আসছে, তারপরে কিং জেমস মারা যাচ্ছে, কিং জেমস বেশি দিন থাকছে না, মানে 1700 থেকে ওই 1703 পর্যন্ত থাকছে, 1700 থেকে 1703 পর্যন্ত থাকছে। দেন কিং জেমসের পরে আমরা দেখতে পাবো 1703 থেকে 1707 পর্যন্ত, ঠিক আছে, কোনো রানী হচ্ছেন, নাম হচ্ছে কুইন অ্যান। ঠিক আছে, কি নাম? কুইন অ্যান রানী হচ্ছেন, কুইন অ্যান চলছে। তো কুইন অ্যান চলে যাচ্ছে, তারপরে আমরা দেখবো অলমোস্ট অনেকটাই মনোপলি শেষ হয়ে যাচ্ছে, আবার ভিক্টোরিয়ান এজ চলে আসবে। এই টাইমেতে খুব তাড়াতাড়ি এজগুলো চেঞ্জ হচ্ছিল, রাজার ক্ষমতাশালী সেরকম রাজা আমরা দেখতে পাচ্ছিলাম না। তো ক্ষমতাশালী রাজাদেরকেই মেনলি মনে রাখা হয়েছে ইতিহাসের পাতায়। সেই ক্ষেত্রে কুইন এলিজাবেথের সিংহাসনে আসা কে মেনলি প্রায়োরিটি দেয়া হয়েছে। কুইন এলিজাবেথের সিংহাসনে আসার মধ্যে দিয়েই কিন্তু আমরা দেখব অনেকটাই চলছে, যদিও তার আগে কুইন এলিজাবেথের আগে কিং অগাস্টিন এসেছিল। কিং অগাস্টিনের নাম অনুযায়ী অগাস্টিন এজ আমরা দেখতে পাই, ঠিক আছে? কিং অগাস্টিনের নাম অনুযায়ী কি বলা হয়ে থাকে? অগাস্টিন এজ। আর
পিউরিটান এজকে একইভাবে কমনওয়েলথ এজ বলা হয়ে থাকে, সাধারণ মানুষের জন্য যে এজ, এটাকে কমনওয়েলথ এজ বলে। তার আগে যদিও বলা হতো ক্যারোলিন এজ। ঠিক আছে, এই টাইমেতে ইংল্যান্ডের ইতিহাসে আমরা সিভিল ওয়ার দেখব, এই টাইমেতে চার্লস দ্য সেকেন্ডের অ্যাসাসিনেশন, অলিভার ক্রমওয়েলের ডেমোক্রেটিক রুল দেখতে পাবো। এই টাইমেতেই মিল্টন কিন্তু তার বিখ্যাত প্যারাডাইস লস্ট লিখছে। ঠিক আছে, প্যারাডাইস লস্ট কিন্তু পিউরিটান এজেতেই লিখছে মিল্টন। এমনকি অলিভার ক্রমওয়েলকে সিংহাসনে আনার জন্য বা জেতানোর জন্য কিন্তু নিজের হাতে হস্তাক্ষর লিখে মানুষের সামনে প্রচার করতো অলিভার ক্রমওয়েলকে সিংহাসনে আনার জন্য। তো তার উল্লেখযোগ্য লেখার মধ্যে আমরা প্যারাডাইস লস্ট পাই, প্যারাডাইস রিগেন পাই, স্যামসং অ্যাগনিস্ট পাই, অ্যারিওপ্যাজিটিকা পাই। ঠিক আছে, এইগুলো তার উল্লেখযোগ্য লেখা। একটু আগে আমি ড্রাইডেনের কথা বলছিলাম, অ্যাবসালম একিটোফেল। ড্রাইডেনের দেখতে পাচ্ছ অ্যাবসালম একিটোফেল নামটা এখানে পড়ে নিচ্ছ। এছাড়া অল ফর লাভ, ড্রাইডেনের লেখা উল্লেখযোগ্য টেক্সট। তারপরে আমরা অ্যানুয়াস মিরাবিলিস দেখতে পাই, এগুলো কিন্তু রয়্যাল প্যাট্রোনেজ, এগুলো কিন্তু তার উল্লেখযোগ্য লেখা। ঠিক আছে, তারপরে একইভাবে আমরা আলেকজান্ডার পোপকেও দেখতে পাই। এই পোপের এজকে এমনকি এজ অফ পোপ বলা হতো, ড্রাইডেনের এজকেও বলা হতো এজ অফ ড্রাইডেন একইভাবে। তো আলেকজান্ডার পোপের নামটা উল্লেখযোগ্য তার মক হিরোইক এপিকের জন্য। আলেকজান্ডার পোপের নাম কিসের জন্য পপুলার ছিল? তার মক এপিকের জন্য, মনে রাখবে, মক হিরোইক এপিক। মক এপিককে কি বলে? হিরোইক এপিক। হিরোইক, মক হিরোইক এপিক বলতে পারো, বা মক এপিক বলতে পারো, বা হিরোইক এপিক বলতে পারো, একই ব্যাপার। তো মক হিরোইক এপিকের জন্য আলেকজান্ডার পোপ অত্যন্ত পপুলার ছিলেন। তার সব থেকে পপুলার টেক্সট হচ্ছে দ্য রেপ অফ দি লক। ঠিক আছে, এছাড়া ডান্সিয়ার্ডকে আমরা দেখতে পাই। এগুলো আলেকজান্ডার পোপের লেখা কিন্তু অত্যন্ত পপুলার। এছাড়া আমরা দেখতে পাই এপিসেল টু ডক্টর আরবুটনট। কি নাম বললাম? এপিসেল টু ডক্টর আরবুটনট। ঠিক আছে, এপিসেল টু ডক্টর আরবুটনট, এটাও অত্যন্ত পপুলার তার একটা লেখা। তিনি ট্রান্সলেট করেছিলেন হোমারের ইলিয়াড এবং ওডিসিকে, ট্রান্সলেট করে প্রচুর টাকা পয়সা পেয়েছিলেন। মানে মোনার্কের মতো ক্ষমতাশালী হয়ে গেছিলেন, প্রচুর টাকা পয়সা। তো সেই ক্ষেত্রে সাধারণ লেখকরা ওর কাছে নিয়ে আসতো লেখাগুলোকে, যে কেমন হয়েছে পড়ে বলো, বিরক্ত করতো। ঠিক আছে, এবং তখন মিল্টন বলতো, পোপ বলতো যে ঠিক আছে, এই লেখাগুলো তুমি 12 বছর পরে আনবে আমার কাছে। কেন না? 12 বছর পরে যখন তুমি আনবে, আইদার তুমি ভুলে যাবে, নাহলে লেখা ছেড়ে দেবে, নাহলে অনেক কিছু লেখা শিখে যাবে। তাই 12 বছর পরে আসবে, এখন নিয়ে এসে আমায় বিরক্ত করো না। এইভাবে তাদেরকে বলতো। এমনকি নাম ধরে ধরে ডাইরেক্ট বলতো, এখান থেকে কপি করেছে, ও ওখান থেকে কপি করেছে, জুবিনাল থেকে কপি করা। জুবিনালও কিন্তু একজন স্যাটারিস্ট। ঠিক আছে, জুবিনাল যার নাম বললাম, জুবিনাল, JUVENAL, VE ছিল মনে হয়, জুভিনাল না, JUVENAL ছিল। VEA না VE ছিল, দাঁড়াও একবার দেখে নিই। জুভিনাল, JUVENILE, সরি, জুভিনাল। ঠিক আছে, জুভিনালকে আমরা দেখতে পাই, জুভিনালের স্যাটায়ার আমরা দেখতে পাই অত্যন্ত পপুলার। একইভাবে জুভিনালের মতো আমরা আরও একজনকে পাই, হোরেস। কি নাম? হোরেসকে দেখতে পাই। তো হোরেসও অত্যন্ত পপুলার একজন স্যাটারিস্ট ছিলেন, মিল্টন এর মতো, পোপের মতো। জুভিনালের স্যাটার দেখতে পাই, জুভিনালের স্যাটারগুলোকে ইমিটেট করাও হয়েছিল অনেক। হোরেসের লেখাও ইমিটেট করা হয়েছে। পোপ যেগুলোকে নিয়ে ক্রিটিসাইজ করতো, বিদ্রুপ করতো। এখানে এপিসেল টু আরবুটনটে আমরা দেখব ডক্টর আরবুটনটকে, যে তার চেক আপ করতো, তাকে তিনি চিঠি লিখছেন যে দেখো কীরকমভাবে আমাকে এসে বিরক্ত করে, এরা কিছুই জানে না, হ্যানা ত্যানা এইসব নিয়ে লিখছে। সেটাই আমরা এপিসেল টু ডক্টর আরবুটনটের মধ্যে পেয়ে থাকি। ঠিক আছে, দেন ইংরাজি সাহিত্যে যার অবদান অনস্বীকার্য,
যার হাত ধরে ডিকশনারি জন্ম হয় তিনি হলেন ডক্টর স্যামুয়েল জনসন। কি নাম? ডক্টর স্যামুয়েল জনসন। এই ডক্টর স্যামুয়েল জনসনই কিন্তু বলতে গেলে লেক্সিকোগ্রাফার ছিলেন, ফার্স্ট লেক্সিকোগ্রাফার, অর্থাৎ ডিকশনারিকে তিনি কিন্তু প্রথম কয়েন করলেন, নিজের হাতে ডিকশনারি লিখলেন, ডিকশনারির স্রষ্টা বলতে গেলে। তার আগে ডিকশনারি কেউ লেখেনি, ডিকশনারির ধারণাটাই তিনি কিন্তু নিয়ে এলেন। ঠিক আছে, অত্যন্ত স্কলার ছিলেন, অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন, মানে কত টপার একটা ব্যক্তি ছিলেন, এবং প্রথম কিন্তু ডিকশনারির কয়েন করেছিলেন। যদিও অনেক স্যাটার, একটু আগে জুবিনালের কথা আমি বললাম, জুবিনালের স্যাটার ফ্যাটারগুলোকে কভার করেছিলেন, ইমিটেট করেছিলেন। দেন আমাদের চলে আসে কিন্তু আমাদের, যখন একটু আগে বললাম না 1798 থেকে সূচনা হবে রোম্যান্টিক এজ। কি সূচনা হবে? রোম্যান্টিক এজ। তার আগে যদিও প্রি রোম্যান্টিক এজ চলছিল। তার আগে কি চলছিল? প্রি রোম্যান্টিক এজ বা প্রিকার্সার্স অফ রোম্যান্টিক পোয়েটস বলতাম। কি বলে? প্রি রোম্যান্টিক এজ বা প্রিকার্সার্স অফ রোম্যান্টিক পোয়েটস, যাদের মধ্যে আমরা এই প্রি রোম্যান্টিক এজেতে কোন কোন পোয়েটদেরকে দেখতে পাই? উইলিয়াম ব্লেককে দেখতে পাই। আর কাকে দেখতে পাই? কাউপারকে দেখতে পাই। ঠিক আছে, আর কাকে দেখতে পাই? থমাস গ্রেকে দেখতে পাই। এরা উল্লেখযোগ্য লেখক রূপে আমরা দেখতে পাই, লেখক না বলে কবি বলবো, কবি রূপে আমরা দেখতে পাই, প্রি রোম্যান্টিক পোয়েটস রূপে। অন্যদিকে 1798 সালটা কেন? কেন এই এজেতে 1798 সালেতে আমরা দেখতে পাবো আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করছেন? একটা কালেকশন লিখছেন যার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালার্ড। কি নাম? লিরিক্যাল ব্যালার্ড। এই লিরিক্যাল ব্যালার্ড 1798 সালে প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখব রোম্যান্টিক এজের সূচনা হবে। কোন এজের সূচনা হবে? রোম্যান্টিক এজ। তাহলে রোম্যান্টিক এজ স্প্যানিং কত হচ্ছে? 1798 থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। এবার এই রোম্যান্টিক পোয়েটসদের মধ্যে কারা কারা ছিল? রোম্যান্টিক পোয়েটদের মধ্যে আমরা পাই কিড, সেলি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন। কাদেরকে পাই? কি নাম বললাম? 5 জন রোম্যান্টিক পোয়েটসের নাম বলো। তাহলে আর্লি যদি বলি, তাহলে আর্লিদের মধ্যে, আর্লি রোম্যান্টিক পোয়েটসদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এস.টি. কোলরিজ বা স্যামুয়েল টেলর কোলরিজ ছিলেন। অন্যদিকে লেট রোম্যান্টিক পোয়েটসদের মধ্যে আমরা লর্ড বায়রন, পি.বি. শেলি, জন কিটস, এই 3 জনের নাম কিন্তু আমরা পেয়ে থাকি। ঠিক আছে, উইলিয়াম ব্লেককে প্রি রোম্যান্টিক রূপে মেনলি ধরা হয়ে থাকে, কেউ কেউ রোম্যান্টিকের মধ্যেও কিন্তু ধরে। ঠিক আছে, উইলিয়াম ব্লেকের উল্লেখযোগ্য সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, যেখানে তোমাদের পড়তেও হবে সংস অফ ইনোসেন্স থেকে তোমার টাইগার কবিতা, ইনোসেন্স থেকে ল্যাম কবিতা পড়তে হবে, ল্যাম কবিতা, এক্সপিরিয়েন্স থেকে টাইগার কবিতা পড়তে হবে। টাইগার স্পেলিং TY কিন্তু, হ্যাঁ, TI নয়, সিম্বলিক পোয়েম। ওয়ার্ডসওয়ার্থের তোমাদের পড়তে হবে টিনটান অ্যাবে, ফিউ মাইল কম্পোজ অ্যাবাভ টিনটান অ্যাবে। ঠিক আছে, টিনটান অ্যাবে পড়তে হবে। তোমাদের এস.টি. কোলরিজ বা স্যামুয়েল টেলর কোলরিজের পড়তে হবে কুবলা খান। ঠিক আছে, কি পড়তে হবে? কুবলা খান পড়তে হবে। এছাড়া আমাদের পি.বি. শেলির পড়তে হবে, তোমাদের সিলেবাসে আছে 5th সেমে ডিফেন্স অফ পোয়েট্রি। গত ক্লাসেই ওদের পড়ালাম। ডিফেন্স অফ পোয়েট্রি পড়তে হবে, অত্যন্ত পপুলার। জন কিটসের টু অটাম কবিতা তোমাদের পড়তে হবে, আই থিঙ্ক পড়িয়েও দেয়া হয়ে গেছে ফার্স্ট সেমে, তাই তো? ও টু অটাম এর পরেও পড়তে হবে। এর পরেও পি.বি. শেলির একটা কবিতা তোমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে ও টু দ্য ওয়েস্ট উইন্ড। কি পড়তে হবে? ও টু দ্য ওয়েস্ট উইন্ড পড়তে হচ্ছে। বায়রনের কোনো লেখা নেই যার মানে খুব একটা আইডেন্টিটি দেয়া হয় না, এবং বায়রনের চরিত্রগুলোকে বায়রনিক মেলানকোলিও বলা হয়ে থাকে, সেই নিয়ে পরে কোনো একদিন বলবো কোনো। তাহলে রোম্যান্টিক পোয়েটদেরকে দেখলাম। অন্যদিকে আমরা কিছু
নোবেলিস্টদের দেখতে পাবো এই ভিক্টোরিয়ান এজেতে। ভিক্টোরিয়ান এজেতে আমরা দেখব নোবেলিস্টদের কিন্তু আগমন শুরু হয়ে যাবে, ঠিক আছে? নোবেলিস্টদের এন্ট্রি শুরু হয়ে গেছে। এই নোবেলিস্টদের কীরকম টাইপের না উপন্যাস লিখছে, 18th সেঞ্চুরি নোবেলিস্ট বলে থাকি। 18th সেঞ্চুরি নোবেলিস্টদের আমরা দেখতে পাবো এই এজে প্রথম কোনো ট্রাভেলগ লেখা হচ্ছে, ট্রাভেল লিটারেচার লেখা হচ্ছে। ট্রাভেল আমরা লিটারেচার দেখতে পাচ্ছি। প্রথম কোন ট্রাভেল লিটারেচার লেখা হয়েছিল কে বলতে পারবে? ফার্স্ট ট্রাভেল লিটারেচার, ভেরি গুড, রবিনসন ক্রুসো। ফার্স্ট আমরা ট্রাভেল লিটারেচার দেখতে পাচ্ছি রবিনসন ক্রুসো। মল ফ্ল্যান্ডার্স, ঠিক আছে? রবিনসন ক্রুসোকে দেখতে পাচ্ছি, দেন মল ফ্ল্যান্ডার্স। কার লেখা? ড্যানিয়েল ডিফোর লেখা। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, ড্যানিয়েল ডিফো, ইনি হচ্ছেন ড্যানিয়েল ডিফো। এনার লেখা রবিনসন ক্রুসো দেখতে পাই, মল ফ্ল্যান্ডার্স দেখতে পাই। এগুলো কিন্তু উল্লেখযোগ্য লেখা, ড্যানিয়েল ডিফোর উল্লেখযোগ্য রাইটিং, প্রমিনেন্ট রাইটিং। ড্যানিয়েল ডিফো ফার্স্ট ট্রাভেল লিটারেচার। দেন আমরা নোবেলের জন্ম সূচনা হয়ে গেছে দেখব ভিক্টোরিয়ান এজেতে। কুইন ভিক্টোরিয়ার মোনার্কি চলছে, ভিক্টোরিয়ান এজ চলছে। ভিক্টোরিয়ান এজেতে আমরা দেখতে পাচ্ছি নোবেল লেখার সূচনা হচ্ছে, ঠিক আছে? নোবেলের মধ্যে আমরা দেখব এই এজেতে বিভিন্ন জনরার নোবেল লেখা হয়েছে। বিভিন্ন জনরার, যেরকম আমরা এক একটা জনরা এক এক করে জেনে নিই। চলো, সর্বপ্রথম আমরা বলছি এপিস্টোলারি নোবেল। এপিস্টোলারি নোবেল কাকে বলে কে বলতে পারবে? চিঠির মাধ্যমে লেখা উপন্যাসকে এপিস্টোলারি নোবেল বলবো। দেন আমরা বলবো গথিক নোবেল কাকে বলবো? হরর এলিমেন্ট, ভুতুড়ে এলিমেন্ট দেখতে পাবো, তখন আমরা তাকে গথিক এলিমেন্ট বলবো। এই যে আমরা বিল্ডাস্টোরোম্যান দেখতে পাবো, যদিও অনেকটা পরে এসেছে, ঠিক আছে? বিল্ডাস্টোরোম্যানে আমরা কি দেখতে পাই কে বলতে পারবে? জেমস জয়েসের লেখা পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়ং ম্যান একটা বিল্ডাস্টোরোম্যান। এছাড়া আমরা আরো দেখতে পাবো কুনস্টালোরোম্যান, ঠিক আছে? কে বলতে পারবে বিল্ডাস্টোরোম্যান আর কুনস্টালোরোম্যানের মধ্যে কি ডিফারেন্স রয়েছে? তোমাদের অলরেডি একটা টেক্সট পড়ানো হয়ে গেছে, টেক্সটটার নাম হচ্ছে অ্যারাবি, আগের সেমেই পড়েছো, জেমস জয়েসের লেখা। সেখানে কিসের গল্প বলা ছিল, কি ধরনের গল্প ছিল? অ্যারাবি কামিং অফ এজ স্টোরি। এই কামিং অফ এজ স্টোরিকেই অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে বিল্ডাস্টোরোম্যান। যদি নোবেলে থাকে তখন আমরা তাকে বিল্ডাস্টোরোম্যান নোবেল বলে থাকি, ঠিক আছে? এবার এই বিল্ডাস্টোরোম্যানেতে একটা বাচ্চা ছেলের বেড়ে ওঠাটাকে দেখানো হবে, এটাই আমরা দেখতে পাই বিল্ডাস্টোরোম্যানের মধ্যে কিন্তু দেখানো হয়ে থাকে। কুনস্টালোরোম্যানের মধ্যে কি দেখানো হয়? স্টোরি অফ অ্যান আর্টিস্ট। কুনস্টালোরোম্যানেতে কাকে দেখানো হয়? আর্টিস্টের গল্প, ঠিক আছে? আর্টিস্টের গল্পকে দেখানো হবে, তখন তাকে আমরা কুনস্টালোরোম্যান বলবো, ঠিক আছে? বিল্ডাস্টোরোম্যান আর কুনস্টালোরোম্যানের মধ্যে আশা করি বুঝতে পেরে গেছো সকলে। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা ফিকশন, নন ফিকশন অনেক কিছু জনরা পাবো। ফিকশন মানে বানানো গল্প, নন ফিকশন মানে রিয়েলিস্টিক গল্প দেখতে পাবো। অটোবায়োগ্রাফি বা অ্যানেকডোটস টাইপের রিয়েলিস্টিক ঘটনাগুলোকে আমরা নন ফিকশনের মধ্যে ধরে থাকি। আচ্ছা, দেন বলো দেখি শব্দটা কি ছিল? বেশ, শব্দটা কি ছিল? আচ্ছা, শব্দটার কারো যদি মাথায় আসে বলবে। যে যেটা হচ্ছে বেসিক্যালি বিল্ডাস্টোরোম্যান বা কামিং অফ এজ স্টোরিতে যেরকম ঘটনা হয়, যেরকম অ্যারাবিতেও দেখেছিলাম, যেটা হলো
সেটা অ্যাকসেপ্ট করে নেবে, যেটা ঘটনাটা ঘটলো সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে ওই ক্যারেক্টারটা। যেরকম ও জানতে পারবে মঙ্গানের সিস্টারকে এরকমভাবে তার পিছনে ঘুরে কোনো লাভ হবে না, অ্যাট দ্য এন্ড অ্যাকসেপ্ট করে নিল ওটা। এটাকে কি বলে বেশ বলো তো? শব্দটা মাথায় আসছে না, 5 অক্ষরে একটা শব্দ। আরে, fancy না, কি এসছে? মনে আছে? নোটসে লিখেছিলে, অনেকবার লিখে দেখিয়েছো, আমি দেখেছি, চেক করেছি। কি বেশ, এপিফ্যানি এসে গেছে মাথায়। এপিফ্যানি, এপিফ্যানি। এপিফ্যানিতে আমরা কি দেখতে পাই? The moment of sudden realization. হ্যাঁ, সার্টেন রিয়েলাইজেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। একইভাবে অ্যাকসেপ্টেন্সটাও থাকবে। এটাকে আমরা এপিফ্যানি বলবো। কোন ধরনের নাটকের মধ্যে দেখতে পাই? বিল্ডাস্টো রোম্যান বা কুনস্টালার রোম্যানের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, এখানে আমরা সায়েন্স ফিকশন দেখবো। সায়েন্স ফিকশনের মধ্যে দেখবো সায়েন্টিফিক্যাল বিষয়গুলোকে কিছু লেখা হয়েছে। ঠিক আছে, কি দেখতে পাবো? সায়েন্স ফিকশন। এবারে এক একটা করে এক্সাম্পল দেবে, দেখি। ধরো সায়েন্স ফিকশন, আচ্ছা, এপিস্টোলারি নোবেলের এক্সাম্পল দাও দেখি। স্যামুয়েল রিচার্ডসনের Dracula. প্যামেলা। ড্র্যাকুলা হচ্ছে ব্রাম স্টোকারের লেখা। ঠিক আছে, Clarissa. ক্ল্যারিস, এগুলো কি? এগুলো হচ্ছে এপিস্টোলারি নোভেল। একইভাবে তোমার রবিনসন ক্রুসো এপিস্টোলারি নোভেল। গথিকের মধ্যে বলো, গথিকের ফ্র্যাঙ্কেনস্টাইনটা সায়েন্টিফিক হবে নাকি মানে দুটোই। science fiction না গথিক? গথিক সায়েন্টিফিক, মানে সায়েন্টিফিক নয়, সায়েন্স ফিকশন, দুটোই, দুটোই হয়ে যাবে। গথিকের মধ্যে আরো একটা উল্লেখযোগ্য টেক্সট আছে, উইন্ডোইং হাইটস। ভেরি গুড, ওটাই বলতে যাচ্ছিলাম। ওয়াদরিং হাইটস আছে। ঠিক আছে, ওয়াদরিং হাইটস রয়েছে। কার লেখা বলো ওয়াদরিং হাইটস? এমিলি ব্রন্টি। এমিলি ব্রন্টে। এমিলি ব্রন্টেরা নিজেদের মধ্যে একটা সিস্টারহুড বানিয়েছিল। তাদের 3 বোনকে নিয়ে একটা কমিউনিটি বলা হতো। কি নাম? ব্রন্টে সিস্টার্স, তাই তো? হ্যাঁ, ব্রন্টে সিস্টার্সদের মধ্যে আমরা কোন 3 বোনকে দেখতে পাই? অ্যান্ড শার্লট অ্যান্ড এমিলি। তার একটা পেন নামে লিখতো, কি নাম? অ্যাক্টন বেল। কারার বেল, লুইস বেল, অ্যাক্টন বেল, এই 3টে নামে লিখতো। অন্যদিকে তাদের সাথে আরো একজন ছিল, কি নাম? জর্জ এলিয়ট। কি নামে, তার অ্যাকচুয়াল নাম কি ছিল? মেরি অ্যান ইভান্স। মেরি অ্যান ইভেন্স। মেরি অ্যান ইভেন্সের একটা উল্লেখযোগ্য নোভেল মিডল মার্চ। মিডল মার্চ। ভেরি গুড। ঠিক আছে, তাহলে একটা রিভিশন হয়ে গেল। বিল্ডাস্টো রোম্যানের মধ্যে পিকচার অফ দ্য ডোরি, হ্যাঁ, বিল্ডাস্টো রোম্যান না, কুন্ডলস্টো রোম্যানেতে আমরা পিকচার অফ দি ডোরিয়ান গ্রে বলতে পারি। একইভাবে পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান বিল্ডাস্টো রোম্যানের মধ্যেও হবে, জেমস জয়েসের লেখা। সায়েন্স ফিকশনের মধ্যে আমরা মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টিনকে ধরতে পারি। ঠিক আছে, সায়েন্স ফিকশনের মার্ক টুইনের অনেক লেখা দেখতে পাই, সায়েন্স ফিকশনের মধ্যে রয়েছে। ট্রাভেলগের মধ্যে আমরা গালিভার ট্রাভেলস দেখতে পাই, জোনাথন সুইফটের লেখা, অত্যন্ত পপুলার লেখা গালিভার ট্রাভেলস। দেন আমাদের এসে লেখা চলছিল, 2 বন্ধু মিলে লিখছিল, জোসেফ এডিসন আর রিচার্ড স্টিল। জোসেফ এডিসন, রিচার্ড স্টিল দুজন মিলে একটা ম্যাগাজিন বার করেছিল, কি নাম? 2 ভাই মিলে স্পেকটেটর ম্যাগাজিন, তাই তো? যেটা দেখতে পেতাম, যেখানে অনেকগুলো এসে বার হয়েছিল। এই এসের মধ্যে স্যার রজারের গল্প পাই, অ্যাট হোম, অ্যাট চার্চ, এগুলো তোমাদের পড়তে হবে। স্যামুয়েল রিচার্ডসনের লেখা আমরা দেখতে পাবো, ক্ল্যারিসা, প্যামেলা। প্যামেলাটা ওদের পড়ানো হয়নি, পড়াবো, আগের দিন নোটস দিলাম, আরবি ওদের রয়েছে। তারপর হেনরি ফিল্ডিং এর দেখতে পাই, হেনরি ফিল্ডিং এর হিস্ট্রি অফ টম জোন্স রয়েছে, টমের গল্প পড়বো। টমাস বেসিক্যালি নাম,
এটা আরবি, এই নেতাজিদের রয়েছে হেনরি ফিল্ডিংয়ে হিস্ট্রি অফ টম জোন্স, নেতাজি পিজিদের রয়েছে, ওদের পড়ানো হবে। তারপরে আমরা হোরেস ওয়ালপোলকে পাবো, ঠিক আছে, পরবর্তী রাইটারদের মধ্যে লরেন্স স্টার্নকে পাই, জন গেকে পাই, উইলিয়াম ব্লেককে পাই, থমাস গ্রেকে পাই। থমাস গ্রের এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার অত্যন্ত পপুলার। ব্লেকের সংস অফ ইনোসেন্স, এক্সপিরিয়েন্স, জন গের লেখা বেগার্স ওপেরা, এটা রয়েছে, এটা আরবি ইউপিজিতে রয়েছে, ঠিক আছে, আরবি ইউপিজি ডিস্টেন্সে রয়েছে। লরেন্স স্টার্ন এটা নেই, হোরেস ওয়ালপোলো নেই, না ক্যাসেল অফ ওট্রান্টো রয়েছে আই থিঙ্ক, ক্যাসেল অফ ওট্রান্টো রয়েছে কি কি জানি। এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চের আগে থাকতো সিবিসিএস প্যাটার্নে, তোমাদের দেয় না। এটা থেকে আমি তো অনেক রেফারেন্স তোমাদের ইউজ করতাম, প্রসিডি করানোর সময় এইটা থেকে অনেক করাবো। থমাস গ্রের এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার, দ্য পাথস অফ গ্লোরি লিড but to the grave, the boast of heraldry, the pomp of power, and all that shires, all that savor gave awaits alike the inevitable hour. The paths of glory lead but to the grave. The curfew tools, the nail of parting day, and summerlies all are short to a date. এরকম ভাবে লেখা হয়েছে, খুব সুন্দর লেখা। ব্লেকের টাইগার টাইগার ব্রার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, ইন ওয়ার্ড ফেয়ারফুল সিমেট্রি কুড ফ্রেম দ্য ফেয়ারফুল থ্রো, ইন ওয়ার্ড অ্যান্ড উইল, ইন ওয়ার্ড চেন কুড ফ্রেম ওয়াজ দ্য ব্রেন, ওয়ার্ড দ্য অ্যানবিল, ওয়ার্ড দ্য চেন, ইন ওয়ার্ড ফার্নেস ওয়াজ দ্য ব্রেন। এইভাবে লেখা হচ্ছে। ল্যাম্ব লেখা হয়েছে ইনোসেন্স থেকে, লিটিল ল্যাম্ব হু মেড দি, ডস দাও নো হু মেড দি, আই আ চাইল্ড, দাও আ ল্যাম্ব, উই আর কল্ড বাই কিস নেম। এইভাবে লেখা হয়েছে, খুব সুন্দর লেখা, ঠিক আছে। তারপরে জেন অস্টিনকে পাই। জেন অস্টিন অত্যন্ত পপুলার ছিলেন ভিক্টোরিয়ান নোবেলিস্টদের মধ্যে। জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস তোমাদের রয়েছে ফিফথ সেমিস্টারেতে, সিউ আগেও থাকতো সিবিসিএসে, তোমাদেরও রয়েছে ফিফথ সেমে। প্রাইড অ্যান্ড প্রেজুডিসের পাশাপাশি এম্মা দিয়েছে তোমার, এম্মা কাদের রয়েছে, এম্মা রয়েছে তোমার নেতাজিদের দিয়েছে এম্মা, আরবিউদের দিয়েছে তোমার সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, সিউ পিজিদের দিয়েছে, সিউ এম এ ফার্স্ট সেমেতে দিয়েছে তোমার ম্যানসফিল্ড পার্ক। সবগুলোই পড়াতে হবে। প্রাইড অ্যান্ড প্রিজুডিস পড়িয়ে দিয়েছে, বাকিগুলো পড়াতে বাকি রয়েছে, ওদের পড়ানো হবে, তোমাদেরও পড়াবো। থমাস রিকুয়েন্সিকে দেখতে পাই, ক্রিটিকও ছিল যদিও। কনফেশন অফ অ্যান ওপিয়াম ইটার, যেটা পড়ে মানুষ আফিমাসক্ত হয়ে পড়েছিল ইংল্যান্ডে। এছাড়া উইলিয়াম হ্যাজলিট, ইনিও বড় ক্রিটিক ছিলেন। দ্য টেবিল টক অত্যন্ত পপুলার লেখা। আচ্ছা, চার্লস ল্যাম্ব, যাকে আমরা অলরেডি পড়ে ফেলেছি, প্রিন্স অফ এসেইস্ট বলা হয়, ফাদার অফ এসেইস্ট, যেরকম আমরা পড়লাম যে আমাদের নামটা কি ছিল, ফাদার অফ এসেইস্ট, না ফাদার অফ এসেইস্ট ফ্রান্সিস বেকন, আর প্রিন্স অফ এসেইস্ট হচ্ছে চার্লস ল্যাম্ব। তো চার্লস ল্যাম্বের এসেস অফ এলিয়া কালেকশন আমরা দেখতে পাই, এর মধ্যে অনেক এসে রয়েছে। তার মধ্যে আমাদের ড্রিম চিলড্রেন থাকতো, তাই না, সিইউপিজিদেরও দিয়েছে, ওদের দুটো নাকি তিনটে দিয়েছে, ওই ড্রিম চিলড্রেন নয় কি বেশ, দুটো না তিনটে এসে দিয়েছে, এলিয়া থেকেই দিয়েছে। টেলস ফ্রম শেক্সপিয়ার, যেটা তার বোন আর ও দুজন মিলে লিখেছিল, মেরি ল্যাম আর চার্লস ল্যাম দুজনে লিখেছিল। তো এইভাবে সূচনা হবে। দেন ভিক্টোরিয়ান এজ দেখবো শেষ হয়ে যাচ্ছে 1901 সালেতে, ঠিক আছে। 1901 সাল থেকে তোমার 1945 সাল পর্যন্ত আবার মডার্ন এজ সূচনা হয়ে যাবে, মডার্ন এজ স্টার্ট হয়ে যাচ্ছে। দেন মডার্ন এজেতে আমরা বিভিন্ন পোয়েটসদেরকে দেখতে পাই, স্পেশালি টি.এস. ইলিয়টকে দেখতে পাই, এজরা পাউন্ডকে দেখতে পাই, ঠিক আছে, এজরা পাউন্ডকে দেখতে পাই। তারপরে তোমার ডব্লিউ.বি. ইয়েটসকে দেখতে পাই, ডিলান থমাসকে দেখতে পাই, এদের এই মেজর প্রমিনেন্ট পোয়েটসদেরকে আমরা মডার্ন এজের মধ্যে পড়ে থাকি।
এছাড়া মডার্ন এজেতে আমরা যেরকম টিএস ইলিয়টের ক্রিটিসিজম পাই, ট্র্যাডিশনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, মেটাফিজিক্যাল পোয়েটস, এই সমস্ত। যেরকম ওয়ার্ডসওয়ার্থের লিরিক ব্যালাডেরও পরে তিনি প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড লিখেছিলেন, কোলরেজও লিখেছিলেন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। কি লিখেছিলেন? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। কার লেখা? কোলরেজের লেখা। ঠিক আছে, এদেরকে আমরা দেখতে পাই। তারপরে আমরা নোবেলিস্টদেরও দেখতে পাই, ড্রামাটিস্টদের দেখতে পাই। তোমার চার্লস ডিকেন্সকে ভিক্টোরিয়ান এজেতে আমরা দেখতে পাই, অত্যন্ত পপুলার ছিলেন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশন, হার্ড টাইমস, অলিভার টুইস্ট, কত কি লেখা, প্রত্যেকটা মাস্টারপিস রাইটিং। এই গ্রেট এক্সপেকটেশন নেতাজিদের রয়েছে, হার্ড টাইমস তোমাদের ফিফথ সেমে গিয়ে পড়তে হবে। তারপরে এদিকে অলিভার টুইস্ট আগে সিবিসিএস প্যাটার্নে থাকতো। তারপরে এদিকে তোমার আরেকটা কি ছিল বেশ, অলিভার টুইস্ট আর একটা আরও কি বেশ ছিল, জেনারেলদের দিয়েছে কয়েকটা, জেনারেলদেরও একটা আছে, জানি না জেনারেল কতটা পড়তে পারবে ওরা, দিয়ে দিয়েছে দেখলাম। এমিল জোলাকে দেখতে পাই। তবে পোস্ট মডার্ন সূচনা হয়ে যাচ্ছে। বলো, বোঝা গেল? রিভিশন করতে হবে কিন্তু ক্লাসটা, আজের ক্লাসটা। এই যে যে জিনিস, আচ্ছা, বুঝতে পেরেছি। একটা কনফিউশন আছে। বলো। স্যার, জ্যাকোবিয়ান এজের মোনার্ক কে বললেন? কিং জেকব বা কিং জেমস ওয়ান। জেকব ল্যাটিন ভাষায় বলা হতো, আর ইংলিশেতে বলা হতো জেমস। এই তো, ছবি কোথায় গেল? এই তো দেখো, কিং জেমস ওয়ান বা কিং জেকব। বোঝা যাচ্ছে? বাকিরা বুঝতে পারলে? কিং জ্যাকবের টাইমে বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, যার জন্য কিং জেকবসের বাইবেলের কোশ্চেনটা আগের বারে তোমাদের পড়িয়েছিলাম, মনে পড়ছে? রাইট দ্য কন্ট্রিবিউশন অফ কিং জেকবস অন বাইবেল। তার টাইমেতে ওয়েবস্টারকে পাই, থমাস মিডলটনকে দেখতে পাই, বেন জনসনকে দেখতে পাই। এরা প্রমিনেন্ট ড্রামাটিস্ট ছিলেন, প্লে রাইটার। বলো, বোঝা গেল? ইয়েস অর নো? তাহলে স্যার, যে গ্রামার ব্যাপারটা ওটা কি মানে কোন এজ থেকে স্টার্ট হয়েছিল? ড্রামা লেখা তো এলিজাবেথিয়ান এজ থেকে স্টার্ট হচ্ছে, যদিও তার আগে চসার কিছুটা দিয়ে গিয়েছিলেন, বাট অতটা স্ট্যাবলিশ নয়। ট্রয়লাস ক্রেজিটা আমরা দেখতে পাই, বাট গোল্ডেন এজ বা স্টার্টিং এলিজাবেথিয়ান এজকে ধরা হয়, ওই জন্য গোল্ডেন এজ বলা হয়। আর নোভেল যেহেতু ভিক্টোরিয়ান এজে স্টার্ট হয়, এই জন্য ভিক্টোরিয়ান এজকে গোল্ডেন এজ অফ ইংলিশ নোভেল বলা হয়। ক্লিয়ার তো বাকিদের? বোঝা গেল না মাথার ওপর দিয়ে গেল? অর্ঘ্য, তারপরে আর কে কে আছে? ডেনিজ ইউসুফ, দীপিকা, কিরণ, পিয়ু, সঞ্চয়িতা, সুবৈশা, তানিয়া। বলো, হ্যাঁ স্যার, বলুন। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। মানে আমি তো আগে মানে সেমিস্টারে দুটো সেমিস্টার তো অতটা জানতাম
আচ্ছা, ক্লাস ভালো লেগেছে? হ্যাঁ স্যার। হুম, কি বলছো এটা? হ্যাঁ স্যার। তোর নাম কি? তানিয়া? তানিয়া। তানিয়া বিশ্বাস। কোন কলেজ তোমার? স্যার নেতাজি নগর। নেতাজি নগর, ঠিক আছে। কোথায় ওটা? স্যার আমাদের এটা আপনার অ্যাকচুয়ালি রানীকুটি যাদবপুর চেনেন? হ্যাঁ হ্যাঁ। যাদবপুরের ওই অটো ধরে রানীকুটির দিকে যেতে হয় actually। 24 পরগনায়? হ্যাঁ স্যার। আচ্ছা। আমি আপনাকে সেদিনকার বলছিলাম যে আমার নাইট কলেজ স্যার, আমি ওই ক্লাসটা করতে পারবো অনলাইনে। ও, তুমি রেকর্ডেড পেয়ে যাচ্ছ, রেকর্ডেড যে কোনো টাইমে রিভিশন করে দেখতে পারবে। ডাউট হলে কমেন্টেতে বা হোয়াটসঅ্যাপেতে। আপনাকে যদি অসুবিধা হয় আপনাকে পার্সোনাল মেসেজ করি যে স্যার এটা বুঝতে পারছি না বা এরকম কি করবো না করবো। আজ এ বুঝতে পারলে তো নাকি? হ্যাঁ স্যার। স্যার আর কার কার মাথার ওপর দিয়ে গেছে? স্যার মাথার ওপর দিয়ে যায়নি, বাট একটু গুলিয়ে গেছে। অনেকটা ইনফরমেশন তো, আমি প্রথমবার শুনছি, এর আগে কোনোদিনও হিস্ট্রি পার্টটাকে ক্লিয়ার করেনি, তো এটাকে আচ্ছা। বারবার শুনতে হবে স্যার। হ্যাঁ, আমি এই 3টে সেম ধরে হিস্ট্রি পার্টটাকে পড়াই, মানে A to Z আবার পড়াই। আজকে যেরকম A to Z পড়ালাম, এরকম ভাবে আমি ফার্স্ট সেমেও পড়িয়েছি, সেকেন্ড সেমেও পড়িয়েছি, থার্ড সেমেও পড়াচ্ছি। এই কিরণ আরে জানবে, কিরণ, শুভয়সা, এরা একদম প্রথম থেকে পড়ছে। সঞ্চয়িতা নাইয়া, এরা জানবে। স্যার বলছিলাম মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের হুম, গ্রামার পার্টটা যদি একটু স্পেসিফিক্যালি পড়েন আলাদা। স্পেসিফিকভাবে দেখো, ইবুক মনে দিয়ে দিয়েছিলাম পার্টিকুলার হ্যাঁ হিস্ট্রি হ্যাঁ হ্যাঁ পার্টটা। clear। হুম, ওইটার উপরে তো ধরে ধরে পড়াবো, তো তোমাদের পড়ানো হবে তো, ওটার ওপরে পার্টিকুলার ধরে ধরে পড়ানো হবে যে, ঠিক আছে? ওগুলো তো নোটস দিয়েছি, নোটস পড়াবো যে। আচ্ছা। হুম হুম। বাকি যারা ইউটিউবে আছো, ক্লিয়ার তো? ইউটিউবে যারা আছো ক্লিয়ার তো নাকি? আর এখানে কারা নতুন আছে? পিউ দাস, বোঝা গেছে? অর্ঘ্য ব্যানার্জি, পিউ দাস, অর্ঘ্য ব্যানার্জি। ক্লিয়ার আই থিঙ্ক। হুম, কিছু বলে না কেন? বোঝা যায়নি নাকি? উদয় এতে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাস এখানে এন্ড করছি। আর আগের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে রিভিশন করবে, বারবার মাল্টিপল টাইমস রিভিশন করে করে দেখবে। আজকের ক্লাসটাও রিভিশন করবে। হিস্ট্রি পার্ট এত ইজি ব্যাপার নয়। হিস্ট্রি পার্ট পড়তে মানে বয়স চলে যায় তবু হিস্ট্রি জানতে পারে না, এরকম হয়। এমএ পাস করা ছেলে মেয়েও ভালো করে ইতিহাস জানে না, হিস্ট্রি পার্টটা জানে না, এরকমও আমি দেখেছি। ঠিক আছে, পড়াচ্ছি তো, সো এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি। সে সিইউ হোক, আরবি হোক, নেতাজি হোক, হিস্ট্রির ওপরে সেরকম দক্ষতা নেই। আর আমি হিস্ট্রি পার্টটা এত ঘেঁটেছি, এত ডিটেলসে পড়েছি যে হিস্ট্রি পার্টটা আমার বলতে খুব ভালো লাগে। এবং ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করে বললে না রিলেট করতে সুবিধা হয়, বুঝতে দেখবে একটার সাথে আরেকটা গল্প কানেক্ট দ্য ডটসের মতো টাচ করে করে যায়। আচ্ছা, এটার পরে ওটা, ওটার পরে ওটা। যদিও আমি আমার টাইমেতে এরকমভাবে কানেক্ট করে আমাকে কেউ পড়ায়নি, বা আমি কানেক্ট করে তখন পড়িও নি।
নোটস পড়েছি, মুখস্থ করেছি, পরীক্ষা লিখে এসেছি, এরকম ব্যাপার হয়েছে। পরবর্তীকালে নিজের পড়ার পারপাসে, নিজের ইন্টারেস্টের বেসিসে জানা, ঠিক আছে? তো সেটা নিজের ক্ষেত্রে তোমাদের যেভাবে ধরে ধরে করাচ্ছি খুব একটা অসুবিধা হবে না। স্যার আমি চসারের গল্প বলবো। আচ্ছা, চসারের গল্পটা পরের দিন বলবো, কোনো এই সব চসারের একটা একটা করে গল্প, 24টা গল্প আছে, টাইম লেগে যাবে, অনেকটা টাইম লেগে যাবে। মজার গল্প আছে, একটা মুরগি দেখবো গান করতে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, শিয়ালে ধরে নিয়ে চলে যাবে, সেখান থেকে শেখাবে, আবার সেকেন্ড টাইম করবে, বলবে যদি তুমি ভুল করো, প্রথমবার ভুল করো তাহলে সেটা তোমার দোষ নয়, যদি দ্বিতীয়বার একই ভুল করো তাহলে সেটা তোমার দোষ। একটা দেখতে পাবো মূর্খ মানে মার্চেন্টের দেখানো হবে, কার্পেন্টারকে দেখানো হবে, সে কার্পেন্টার কে ভয় দেখাবে, বলবে যে পৃথিবী ডুবে যাবে, নোয়া আসছে। তো সেই সময় ও কী করবে, একটা নৌকোয় গিয়ে ঘুমিয়ে পড়বে, ওর ওয়াইফের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকবে অন্য একজনের। তো সেই ইনসিডেন্ট দেখানো হয়েছে একজনকে পোক করার জন্য, মক করার জন্য। তো সেও আবার একইভাবে মক করবে, বিদ্রুপ করবে, একের পর এক, মানে হাসির গল্পের শেষ নেই। পড়লে তখন মনে হবে এরা ভয়েস করতে, মানে করতে যাচ্ছে, তীর্থযাত্রা করতে যাচ্ছে না অন্য কিছুই। তাদের গল্প শুনলে মনে হবে এরা তীর্থযাত্রায় যাচ্ছে না, অন্য কোথাওই যাচ্ছে, এমন ধরনের সব গল্প করছে। ওই জন্য পিজিদের দেয়, ইউজিদের দেয় না। হাসির গল্প, প্রচুর ফানি গল্প, মজাদার। যাই হোক।